আপনারা শুনছেন আফসার ব্রাদার্স প্রেজেন্টস লয় ভাগছে এপিসোড 3। হ্যালো এভরিওয়ান, শুরু হয়ে গেল দ্য সোপার পডকাস্ট লয় ভাগছের 3য় এপিসোড এবং প্রতিবারের মতোই আপনাদের সাথে আছি আমি। আমার নাম মার্কস, আমি সোপার একজন অসম্মানিত অ্যাডমিন এবং আমার সাথে আছেন ডক্টর এফ, সোবারের আরেকজন অসম্মানিত অ্যাডমিন, এবং ডক্টর শাও, সোবারের সাথে জড়িত আছি কিন্তু কোনো অ্যাডমিন না। আমরা আপনাদেরকে আগে কথা দিয়েছিলাম, যদিও আপনাদের কথা তেমন কোনো মূল্য নেই, তারপরেও যেহেতু আমরা কথা দিয়েছিলাম যে আমরা পরের পর্ব থেকে গেস্ট আনা শুরু করব, তারই ধারাবাহিকতায় আজকের পর্বে আমাদের সাথে জয়েন করেছে ডক্টর শাও। আজকে মূলত আমরা কথা বলবো, আজকের এপিসোডে আমরা আলাপ করব হচ্ছে হন্টেড হাউস নিয়ে। সেকেন্ড এপিসোডে আমরা অলরেডি হন্টেড হাউস নিয়ে কিছুটা আলাপ করেছি, তো সেটার কন্টিনিউশনই বলা যেতে পারে। এক লাইনে যদি বলতে চাই, আজকের টপিকটা হচ্ছে হন্টেড হাউস অ্যান্ড ফ্যান্টম এনকাউন্টার্স। আচ্ছা, হন্টেড হাউস নিয়ে আমরা গত এপিসোডে বেশ কিছু আলোচনা করেছি এবং এর মাঝখানে হচ্ছে আমরা আমাদের মেইল অ্যাড্রেস শেয়ার করেছিলাম। আপনারা অনেকেই আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন। আশা করছি এপিসোড 4 থেকে হচ্ছে এই এক্সপিরিয়েন্সগুলো আমরা শেয়ার করব। আচ্ছা, এখন যেটা ঘটনা হচ্ছে, আমি যদি ডক্টর এফকে জিজ্ঞেস করি, আচ্ছা ভাই, এই যে হন্টেড হাউস, এই ধারণাটার আসলে উৎপত্তি কোথা থেকে? আচ্ছা, শুরুতেই যেহেতু তাত্ত্বিক আলাপে কথা বলতে যাচ্ছি, তার আগে যারা শুনছেন তাদের উদ্দেশ্যে বলে দিতে চাই যে ওই প্রথম পর্বে একটা কমপ্লেন বারবার ছিল যে মার্কস কেন নিজের তৃতীয় স্বপ্নটা বলতে পারলো না। অনেকেই ভাবছিলেন যে আমি বলতে দেইনি, মুখ চেপে ধরে বসেছিলাম। ব্যাপারটা এমন না, মার্কস দেখা যায় কথার মধ্যে হেহে করে হাসতে হাসতে নিজেই খেয়ে হারায় ফেলে, এই জন্য কমপ্লিট করতে পারে নাই। তো আজকে যদি ও কোনো কিছু কথা বলতে গিয়ে কমপ্লিট না করতে পারে, সেটার জন্য আমাকে কেউ দোষ দিবেন না, এটা দোষ সম্পূর্ণভাবে মার্কসের। আমি এই দোষ মাথা পেতে নিলাম। ওকে, আচ্ছা, যেহেতু হন্টেড হাউসে আলাপ হচ্ছে, আমাদের একদম শুরুর দিকে যদি আমরা যাই, যে হন্টেড হাউসের যে কনসেপ্ট, সেটা আসলে কোত্থেকে আসলো। একটা হানা বাড়ি কিংবা কোনো একটা বাড়িতে ভৌতিক ঘটনা ঘটছে, অতিপ্রাকৃত সত্তারা বসবাস করছে, এই ব্যাপারগুলো সমাজে প্রচলিত হলো কোথা থেকে, যে এই ধরনের একটা বাড়িকে আমরা হানা বাড়ি হিসেবে আখ্যায়িত করতে পারি। ইতিহাসটাতে যদি ঢুকি, এটার সূত্রপাত আসলে অনেক আগের থেকে। একদম প্রাচীন যুগের কথায় যদি আসি, সেটা প্রাচীন মিশর। প্রাচীন মিশরে আপনারা সবাই জানেন যে নানা রকম রহস্যময় ঘটনা ছিল। মানুষ মৃত্যুর পরে মানুষকে মমি করে রাখা হতো, পিরামিডের অস্তিত্ব ছিল, আরো অনেক কিছু, যেহেতু জাদুর অস্তিত্ব ছিল, ম্যাজিক্যাল প্র্যাকটিস ছিল। তো প্রাচীন মিশরেরও বিশ্বাস করত, ওদের কাছে আত্মার কয়েক রকম কনসেপ্ট ছিল। তো আত্মার একটা ধারণাকে বলা হতো কা। তখন ওই যুগে বিশ্বাস করা হতো যে মৃত্যুর পরে যে মৃত আত্মার যেটা কা, যে ফরম্যাটটার কথা বলছি, সেটা হচ্ছে বাড়িঘরের ভেতরে ঘুরে বেড়ায়। তো সেই সময়কার অনেক সমাধি ক্ষেত্র কিংবা পিরামিডের কাছাকাছি অভিশপ্ত ঘরের একটা কনসেপ্ট ছিল। এটা অনেকে বিশ্বাস করতো যে এই জায়গাগুলোতে হন্টেড হাউসের মতো আছে, এখানে আত্মারা ঘুরে বেড়াচ্ছে এবং তাদেরকে নিয়ে নানা রকম সুপার ন্যাচারাল ইন্টারাকশন হচ্ছে। পরবর্তীতে যদি আসি, গ্রিক কিংবা রোমান পিরিয়ডে যদি আসি, ওই সময়টায় আত্মাকে কিংবা ভূতকে বলা হতো ফাসমা, এটা একটা টার্ম ছিল। রোমানরা বিশ্বাস করতো যে আত্মারা যদি শান্তি না পায়, অতৃপ্ত আত্মারা, তারা হচ্ছে আবার তাদের নিজের বাড়ি ঘরে ফিরে আসে। খ্রিস্টপূর্ব প্রথম শতকে একজন লেখক ছিলেন প্লিনি দ্য ইয়াঙ্গার। তার লেখায় আমরা পেয়েছি যে এথেন্সে একটা ভাড়া বাড়ি ছিল, যেখানে শেকল টেনে ভূত বের হয়ে আসতো। ইউরোপের প্রাচীনতম হন্টেড হাউস হিসেবে এই গল্পটাকেই বলা হয়ে থাকে। মার্কস আপনাদের উদ্দেশ্যে এটা নিয়ে বিস্তারিত আলাপ করবে। প্রাচীন যুগের পরে যদি আবার মধ্যযুগের রেফারেন্সে চলে আসি, তো ইউরোপে যে মধ্যযুগের যে পিরিয়ডটা, তখন বিভিন্ন চার্চ, ক্যাসেল কিংবা বিভিন্ন দুর্গকে কেন্দ্র করে অনেক রকম ভৌতিক গল্পের জন্ম হয়। সেগুলো মূলত ছিল যুদ্ধক্ষেত্রে নিহত সৈন্যদের আত্মা, কিংবা ফাঁসির দড়িতে ঝোলানো বন্দী অপরাধী, বা জাদুবিদ্যায় নিহত যে ডাইনিরা ছিল, তারা দুর্গে ফিরে এসে মানুষকে ভয় দেখাচ্ছে। এইরকম গল্পগুলো বেসিক্যালি মধ্যযুগে প্রচলিত ছিল। ওই সময়টায় ভুতুরে বাড়ির ধারণাটার সাথে একটা ধর্মের, তৎকালীন যে ধর্মগুলো ছিল, সেটার একটা প্রলেপ লেগে যায়। দেখানো হতো যে ভূতরা মূলত পাপী আত্মা, এবং নানা ক্ষেত্রে দেখানো হতো যে শয়তানের প্রভাব থাকছে, কিংবা পরলোক থেকে কোনো অতৃপ্ত আত্মা ফিরে এসে একটা বাড়িকে হন্টেড করে ফেলেছে, তারা ওই বাড়ি থেকে বের হতে পারছে না। এরপরে যদি আসি রেনেসা থেকে ভিক্টোরিয়ান যুগের আলাপে, তখন আমরা খুব অ্যাক্টিভলি দেখতে পাই যে লিটারেচারে হন্টেড হাউসের কনসেপ্টটা চলে এসেছে। শেক্সপিয়ারের কথায় যদি আসি, আমরা দেখি যে হ্যামলেটে ভৌতিক কিছু ঘটনা আছে। হ্যাঁ, হ্যামলেটে তো ভৌতিক জিনিস অবশ্যই আছে।
আর মানে আমি যদি মানে ধরি একদম মানে ইতিহাসের প্রথম মানে রেকর্ডেড হন্টেড হাউস আসলে মানে এটা কোত্থেকে আসলো, এটা আসলে হচ্ছে প্লিনি দ্য ইয়ঙ্গার। এটা উনি হচ্ছে মানে এটা হচ্ছে অ্যানশিয়েন্ট রোমের একটা ঘটনা। প্লিনি দ্য ইয়ঙ্গার উনি হচ্ছে একজন মানে রোমান দার্শনিক এবং হচ্ছে লয়ার এবং মানে রাইটারও। তো সেখানে অ্যাথেনোডোরাস হাউস বলে একটা মানে বাড়ি ছিল আর কি, সেখানে কেউই থাকতে পারতো না। তো সেখান থেকেই আর কি মানে ইতিহাসে প্রথম রেকর্ডেড লিটারেচার যেটা হন্টেড হাউসে পাওয়া যায়, এটাই হচ্ছে সেই জায়গাটা আর কি। এখানে প্লিনি দ্য ইয়ঙ্গার কিছু মানে এক্সপিরিয়েন্সও শেয়ার করেছিলেন যে আসলে এখানে মানে ওই যে যেটা বলছিল যে একটা পর্যায়ে মানে একটা সময় আর কি যে মানে হন্টেড হাউসে হচ্ছে মানে যে মানে যুদ্ধবন্দীদের গল্প, তারপর হচ্ছে মানে যারা যুদ্ধে নিহত হয়েছে এই ধরনের লোকজনের ঘটনাই বেশি দেখা যেত আর কি। তো ওই সময় নাকি ওখানে খুব চেইনের আওয়াজ পাওয়া যেত আর কি। ওই চেইনের আওয়াজের পরবর্তীতে আমরা একটা ব্যাখ্যা পেয়েছি যে দার্শনিক অ্যাথেনোডোরাস ওই বাড়িটা ভাড়া নিয়েছিল, যেহেতু কেউ ভাড়া নিতে পারছিল না। তো প্রথম রাতেই তিনি দেখতে পেলেন যে একটা ভূত শেকল বাজাচ্ছে, এবং শেকল বাজাতে বাজাতে এক পর্যায়ে তাকে বাড়ির উঠোনে ডেকে নিয়ে যাওয়া হলো দার্শনিক অ্যাথেনোডোরাসকে। এবং পরবর্তী দিন সকালবেলা যেই জায়গাটায় অ্যাথেনোডোরাসকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল ওই জায়গাটা খোঁড়া হয়। খোঁড়ার পরে দেখা যায় যে সেখানে সত্যি সত্যি একটা শেকলে বাঁধা কঙ্কাল। কঙ্কালটাকে যখন ওখান থেকে প্রপারলি উঠিয়ে এনে নতুন করে দাহ সংস্কার করা হলো, তারপর থেকে ওখানে আর ভূত দেখা যেত না। তো অ্যাজ ইউজুয়াল এটা তো রেকর্ডেড ছিলই। এরপরে যদি রেনেসা ভিক্টোরিয়ান পিরিয়ডের কথা একটু ছোট করে বলে নিই, 17 থেকে 18 শতকের দিকে ওই প্রাসাদ কিংবা ম্যানর হাউস নিয়ে ইউরোপে অসংখ্য ভূতের কাহিনী কিন্তু ছিল। আমার মনে হয় মার্কস এগুলো অনেক কিছুই জানো। হ্যাঁ, আমার যেটা মনে হয় যে মানে দ্য লিজেন্ড অফ স্লিপি হলো। এক্স্যাক্টলি। হ্যাঁ, তারপরে এই ভিক্টোরিয়ান পিরিয়ডে এসে হচ্ছে দেখা যায় যে আত্মার সাথে যোগাযোগের একটা কনসেপ্ট চলে এসেছে, এবং হন্টেড হাউসে কিন্তু তখন চর্চাটা অনেক বেশি বেড়ে যায়। হ্যাঁ, সাহিত্য বলা হোক কিংবা মানুষের মানে বৈঠকে আড্ডায় হোক। এবং ওই সময়কার মানে যেমন ধরেন ক্রিসমাস ক্যারল, ওখানে আসলে মানে গথিক লিটারেচারের যে বেসটা আমরা হচ্ছে মেরি শেলির ফ্র্যাঙ্কেনস্টাইন বলি কিংবা ব্রাম স্টোকারের ড্রাকুলা বলি, আমরা দেখতাম যে প্রাসাদ কিংবা ভুতুরে বাড়ি হন্টেড হাউসকে কেন্দ্র করে একটা কালচারাল সিম্বলিজম তৈরি হয়ে গেছে। যেমন আপনি প্রথমে যেমন বলছিলেন যে ক্যাসেল অফ অট্রান্টোর কথা। এক্স্যাক্টলি। হ্যাঁ, তো ওটা একটা কালচারাল সিম্বলিজম ছিল। তো তারই ধারাবাহিকতায় আমরা যদি বিংশ শতাব্দীতে আসি, আধুনিক যুগে, তখন দেখা গেল যে যেহেতু হলিউড ইন্ডাস্ট্রি অলরেডি এস্টাবলিশড, হরর মুভিজ কনসেপ্টটা খুব পপুলার হয়ে যাচ্ছে। তো 1920 থেকে 30 কিংবা 40-এর দশক এই পর্যন্ত শুরুর দিকে কিন্তু হন্টেড ম্যানশন এটা ছিল ভৌতিক গল্পের একটা মূল উপাদান। এবং এটার হাত ধরেই 1959-এ ডিজনিল্যান্ড প্রথমবারের মতো একটা হন্টেড ম্যানশনের রাইড চালু করে, যেখানে সিমুলেশন করানো হতো যে একটা তুমি টিকিট কেটে ঢুকতেছো, সেখানে হচ্ছে একটা ভুতুরে বাড়িতে তোমার কি কি এক্সপিরিয়েন্স হতে পারে সেটার একটা সিমুলেশন হতো। এবং তার পরবর্তীতে আমরা যখন মানে ছোট, ওই সময় আমরা যে মুভিগুলো দেখতাম আর কি পরবর্তীতে, যে অ্যামিটিভিল হরর, হন্টিং অফ হিল হাউস, পল্টারগেইস্ট, এগুলো একদম পপ কালচারে চলে আসলো। এবং তার হাত ধরে আমরা যেটা দেখতে পাই যে অনেক রকম ফেমাস, এই যে অ্যামিটিভিল হররের কথা বললাম, অ্যানশিয়েন্ট ফ্যামিনের একটা কনসেপ্ট ছিল, প্লাস এরপরে হচ্ছে ওইখান থেকেই তো যে এডেন লরেনের যে কনজুরিং আসছে সবকিছু, সেগুলো আস্তে আস্তে কন্টিনিউশন হয়েছে। তো যেহেতু আমরা ওই প্লিনি দ্য ইয়ঙ্গারের ভাড়া বাড়ির গল্পটা দিয়ে শুরু করেছিলাম, যে প্রাচীন যুগের গল্প, আমরা এখন সরাসরি ডক্টর শাওয়ের কাছে যাচ্ছি। ডক্টর শাও আমাদেরকে এরকম ভাড়া বাড়ি সংক্রান্ত নিজের একটা এক্সপিরিয়েন্সের কথা বলবে। এটা হন্টেড হাউস অ্যান্ড ফ্যান্টম এনকাউন্টার নিয়ে আজকের আমাদের প্রথম গল্প বলবে ডক্টর শাও। আচ্ছা, এটা হচ্ছিল প্রথমে আমি যেটা দিয়ে শুরু করছি, সঙ্গত কারণে আমি এলাকার নাম অথবা মানে যারা এটার সাথে জড়িত আর কি তাদের নাম আমি উল্লেখ করছি না। তো যেটা হলো এলাকাটা আমি একটু বলবো যে ঢাকার থেকে বাইরেই, ঢাকার কাছে কিন্তু খুব একটা দূরে না। তো ওইখানে একটা আমার খুব পরিচিত একজনের সাথেই ঘটনাটা ঘটে গেছে। তো সে যখন প্রথম মানে তার বয়স তখন বেশি না আর কি, 20-25 বছর এরকম হবে, ফ্রেন্ড সার্কেল মিলে আর কি, যেটা আমরা বলি মিস করে থাকা, ওরকম একটা আর কি বাসা ভাড়া নিয়েছে। তো ওই এলাকাতে অন্যান্য যে বাসাগুলো ছিল ওই তুলনায় তারা খুব কমেই ওই ভাড়া পেয়ে গিয়েছিল আর কি। তো প্রথমে স্বাভাবিক টাকা পয়সার যেই ইয়ের জন্য তারা এত বেশি তো এগুলো নিয়ে চিন্তাভাবনা করে নেই, পেয়ে গেছে, উঠে গেছে আর কি। তো প্রথম থেকে যেটা ওইভাবে খেয়াল করে নাই যে ছোটোখাটো যে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো হয়, ওটা তো আসলে আমরা অনেক সময় ইগনোর করে যাই বা আমরা টের পাই না যে বিভিন্ন সাইন, হ্যাঁ ছোটখাটো যে সাইনগুলো থাকে আর কি, ওইগুলো তো আসলে ওইভাবে করা হয় না। হয়তো বা কোনো একটা জায়গায় সে কিছু রেখে গেছে, পরবর্তীতে সে খুঁজে পাচ্ছে না, এটা দেখা যাচ্ছে অন্য আর একটা রুমে রয়ে গেছে। হতে পারে চিন্তা আসি কি যে
সাথে যে আছে কেউ একজন হয়তো বা সরায় রাখছে, হ্যাঁ, বা মনের ভুলে হয়ে গেছে, এরকমই তো হয়। তো ওরা সে প্রথম যেটা একদিন করলো যে মেইন সমস্যাটা একদিন সে একা ছিল আর কি। আচ্ছা, একা ছিল, মানে মেসে একা ছিল রাত্রেবেলা, মানে কোন একটা কারণে বাকি যারা আছে 2 বা 3 জন মিলে থাকতো, 2 জন তখন আসেনি আর কি। তো শুয়ে পড়েছে মোটামুটি রাত 12:30 1টার মতো হবে। ওই সময় হঠাৎ করে যেটা খেয়াল করলো যে বাথরুমে কেউ একজন কাপড় কাচ্ছে। আচ্ছা, বিষয়টা হচ্ছে হ্যাঁ, তো সে একটু অন্ধকার ভয় পায় দেখে যেটা করেছিল যে রুমের লাইট জ্বালায় নাই, বাথরুমের লাইটটা জ্বালিয়ে দরজাটা একটু ফাঁক রেখেছিল। আচ্ছা, তো মানে আমাদের ধর্মেও কিন্তু এই কথাটা বলে যে মানে অ্যাটাচ বাথ জিনিসটা কিন্তু আমাদের ধর্মে নাই। আচ্ছা, বলে যে একটু দূরে থাকলে ভালো। আচ্ছা, আচ্ছা। তো এটা তো এখন আমাদের যত দিন যাচ্ছে আমরা আরো জায়গা কম দেখে করে নিচ্ছি আর কি। তো আর অ্যাটাচ বাথ থাকলেও বলে কোনো সময় দরজা খোলা না রাখতে বাথরুমের। তো ও ফার্স্টে অত বেশি করে নাই যে এটা হতেই পারে, মানে ভুল কিনা। তো কাপড় কাচার আওয়াজটা আস্তে আস্তে যেটা হচ্ছে যে খালি না কল ছাড়ছে কেউ একজন। তো এই যে ও প্রথমে একটু ভয়ে বলা যায় না, সে একটু কনফিউজ ছিল যে সত্যি নাকি তার মনের ভুল। মানে প্রথমে কিন্তু আমাদের মাথায় এটাই আসে যে হয়তো আমার অডিটরি হ্যালুসিনেশন হচ্ছে কিনা ভাই। তো বাথরুমে গিয়েছে, লাইট জ্বালাইছে, দেখছে মানে লাইট জ্বালানো ছিল, দরজা খুলে দেখে যে না সবকিছু একদম ফকফকা, কোনো কিছু নেই, আওয়াজ কিছু বা পানি কল খুললে যেটা হয় পানি আছে কিনা ওরকম কিছু নেই। তো সে আবার যেটা করছে ওইভাবেই দরজাটা হালকা চাপায় রেখে শুয়ে পড়ছে। তো ঘন্টাখানেক পর আবার শুরু হয়েছে এবং এটা খুব আস্তে আস্তে যেটা হচ্ছে যে মনে হচ্ছে যে ভারী কোনো কিছু নিয়ে কেউ একজন খুব জোরে জোরে যে ধোপা যেভাবে করে অনেকটা এরকম ছিল। আচ্ছা, এটা রাত আনুমানিক কয়টার দিকে? এটা হবে প্রায় 2:30 3টা হয়ে গেছে। আচ্ছা, এরা তো আসেনি। তো যেটা হয়েছে ওইদিকে খেয়াল না করে শুয়ে পড়ছে। হাফ অ্যান আওয়ার পরে হচ্ছিল মানে ওই ইয়েতেই ঘুম ঘুম একটা তন্দ্রাচ্ছন্ন ভাব। তো তখন তো তার কাছে মনে হলো যে দরজাটা কেউ একজন খুলে বের হয়ে আসতেছে। আচ্ছা, এবং মজার বিষয় হচ্ছিল ওর যে ফ্রেন্ড যারা 2 জন থাকার কথা তাদের মধ্যে একজনকে সে দেখলো যে হাতে মোটামুটি বেশ কিছু কাপড় নিয়ে আগায় যাচ্ছে। আচ্ছা, তো ও তখন জিজ্ঞেস করলো যে কিরে তোরা কখন আসছিস? তো কোনো কিছু না বলে তার দিকে তাকে একটা হাসি দিছে খালি, আর কিছু না, জাস্ট একটা হাসি। তো প্রথমেই করে নাই। তো যেই মানুষটা বা যে মানে যেই এন্টিটিটা যেটা সে আস্তে করে যেটা হলো তার পাশ দিয়ে হচ্ছিল বারান্দার দিকে চলে গেল। আচ্ছা, ও তাকায় আছে যে বারান্দার দিকে চলে গেল, ও আর বারান্দার থেকে ব্যাক করছে না। তো স্বাভাবিক সে তখন উঠে যেটা হলো দরজা খুলে দেখে যে বারান্দাতেও তো কেউ নাই। আচ্ছা, এবং মজার বিষয় যেটা হচ্ছে সে যখন এই মুহূর্তে যখন আবার ওয়াশরুমে গেছে ওই সময় যে দেখে যে ওয়াশরুম অ্যাকচুয়ালি ভেজা। আচ্ছা, তো বিষয়টা যদি এটা হতো যে না সে হয়তো বা ঘুমে তন্দ্রাচ্ছন্ন ইয়েতে হতে পারে, কিন্তু বাথরুম ভেজা কেন? আচ্ছা, ও তখন মোটামুটি একটু ভয় পেয়ে গেছে, সারা রাত আর ঘুমায় নাই। পরের দিন যখন ওরা আসছে তাদের সাথে শেয়ার করলো, তখন বাকি 2 জন বললো তারও এরকম কিছু জিনিস পেয়েছে, শুনেছে যেটা যে ওই বারান্দার দরজা কেউ রাতের বেলা একটু খোলার চেষ্টা করছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। অথবা ওই জানালার যে পর্দা আছে ওটা যেভাবে রেখে গেছে দেখা যাচ্ছে হয়তো বা সকালবেলা উঠে দেখছে এটা একদম কেউ একজন সরায় রাখছে। তো এইটাই মানে ওরা যেটা হচ্ছিল এটা নিয়ে পরবর্তীতে বাড়িওয়ালার সাথে কথা বলছে। ওরা বলছে মানে স্বাভাবিক বাড়িওয়ালা তো আর এটা বলবে না যে আমার এখানে কোনো সমস্যা আছে। তো পরবর্তীতে যেটা জানা গেছিল যে ওই বাসায় এর আগে মানে আরো বেশ কয়েক বছর আগে একটা মার্ডার হয়েছিল। আচ্ছা, ঠিক আছে। এবং বাসাতে ওরা থাকতো এবং মার্ডারটা হয়েছিল বাথরুমে। ওকে, ঠিক আছে। তো পরবর্তীতে তারা আর ওইখানে থাকার সাহস পায় নাই। আচ্ছা, ওখান থেকে যত তাড়াতাড়ি সরা যায় আর কিছু মানে চলে আসছে আর কি। আচ্ছা, এটা বলেছিল আমাকে মানে বেশ কিছুদিন আগে এই ঘটনাটা আমি থেকে শুনেছি আর কি। আচ্ছা, মানে যদিও মানে হাসপাতালের ভয় নিয়ে আমাদের আলাদা একটা এপিসোড করার কথা, মানে আপনার এই ঘটনা থেকে আমার একটা ঘটনা মনে পড়ে গেছে আর কি। তো ঘটনাটা হচ্ছে অনেকটা এরকম, আমার এক বন্ধু, এটা হচ্ছে মানে বেশ আগের ঘটনা, 2003-4 সময় কি এরকম। তা আমার এক বন্ধু তখন হচ্ছে ওর ওয়াইফ আর কি অসুস্থ, তো একটা হাসপাতালে অ্যাডমিটেড। আমি হাসপাতালটার নাম বলতে পারবো না, একটা ঝামেলা আছে আর কি। তবে এটা মানে বাংলাদেশের অনেক পুরাতন একটা হাসপাতাল, বিল্ডিংটা অনেক পুরনো, অনেক বড় একটা হাসপাতাল। তা ঘটনা যেটা হচ্ছে যে মানে ওই সময়টা আসলে তখন আবার ওই ঈদও চলে আসছে, এরকম একটা মানে সময়। তা আপনারা হয়তো জানেন, আপনার যে 2জনই ডাক্তার, ঈদের সময় কিন্তু হালকা একটু খালি থাকে হাসপাতাল তুলনামূলক আর কি। অনেকেই মানে আর্লি রিলিজ নিয়ে চলে যায় ঈদের কারণে আর কি। তো তখন মানে ঘটনা যে মানে অনেক ভয়ের বা অনেক বড় সেরকম কিছু না। ঘটনাটা হচ্ছে এরকম যে রাত 1:30টার দিকে ওই
ওর ওয়াইফ তো কেবিনে, ওই নিচে নামছে, মানে খাওয়ার জন্য আর কি, চা খাওয়ার জন্য। তো চা খেয়ে হচ্ছে যখন উঠবে লিফটে, তো তখন হঠাৎ দেখেছি লিফটের সামনে অনেক মানুষ বলতে মানে ধরেন অ্যারাউন্ড 5-6 জনের মতো আর কি, মানে রাতের বেলা একটু আনইউজুয়াল, হয়তো এরকম কেউ থাকেন আর কি। তো আর খেয়াল করে নেই, ও হচ্ছে ঢুকে গেছে আর কি সবার সাথে আর কি লিফটে। তো হঠাৎ খেয়াল করলো যে লিফটে কেউ নাই, মানে লিফটটা প্রায় ফাঁকা, এবং ওই কর্নারে হচ্ছে মানে লিফটের আরেকটা মানে হাসপাতাল লিফট একটু বড় থাকে, ওই কর্নারে হচ্ছে ওর বাবা দাঁড়ায় আছে। এখন ঘটনা যেটা হচ্ছে, ওর বাবা আসলে মৃত প্রায় 10-12 বছর আগে থেকে আর কি। তো এটা দেখেও মোটামুটি মানে একই সাথে প্যাথেটিক, ইমোশনাল, আবার একই সাথে ভয়েরও ব্যাপার, যেটা কেমনে হইলো নাকি ভুল দেখলো এরকম। তো যাই হোক, ও হচ্ছে লিফটের 4-এ নামতো, মানে দরজাটা নর্মালি খুললো, সেই ভদ্রলোককে দেখছে, সেও বের হয়ে গেল। যখন বের হয়ে গেছে তখন আমার ফ্রেন্ডরা একটু মানে সম্বিত ফিরে পাইছে আর কি, ও দৌড়ায় বের হয়েছে, কয়টাও দেখে কেউ নাই। তো এটা দেখেও বেশ ভয় পাইছে। তো ওই হাসপাতালে মানে তার ওয়াইফকে নিয়ে অ্যাডমিট হওয়ার একটা কারণ ছিল, সেটা হচ্ছে ওই হাসপাতালে তার পরিচিত বেশ কিছু ডাক্তার ছিল আর কি। তো ও হচ্ছে এই জিনিসটা অনেকদিন কাউকে বলে নাই, অনেকদিন বলতে মানে সপ্তাহখানেক কাউকে বলে নাই আর কি। তো কিছুদিন পর আর কি ওই ডাক্তার ফ্রেন্ডের সাথে জিনিসটা শেয়ার করে যে আমি তো এরকম একটা ঘটনা দেখছি। তো ফ্রেন্ডটা একদমই অবাক হয়নি, মানে ঘটনা যেটা হয়েছে যে ওই লিফটে উঠলে রাতের বেলা বিশেষ করে অনেকেই নাকি মানে তাদের মৃত আত্মীয় স্বজনকে দেখে আর কি ওখানে। এটা মানে যারা ওই হাসপাতালের মানে আশেপাশে থাকেন বা হাসপাতালে কোনোভাবে কাজ করেছেন বা অনেকে যারা ভর্তিও থেকেছেন, এটা অনেকেই জানেন। আপনারা যদি কেউ খোঁজ খবর করেন দেখবেন যে জেনে গেছেন আর কি ঘটনা। এটা তো ডাক্তার তুমিও জানো, আমরা যেখানে একসাথে পড়াশোনা করছি ওখানেও এরকম একটা ঘটনা আছে, একটা না বেশ কিছু আছে। এবং মোটামুটি এটা কিন্তু বেশিরভাগ এই যে লিফট অথবা যেখানে ধরো আমরা যেটা বলি সব সরকারি হাসপাতালগুলোতে মর্গ থাকে, কিছু বেসরকারি হাসপাতালগুলোতে কিন্তু মর্গ থাকে না, ঠিক আছে? তো মানে ওই এরিয়া যেখানে আছে ওইখানে কিরকম আমাদের পরিচিত বেশ কিছু এরকম ঘটনা আছে। আচ্ছা, যে ওগুলো নিয়ে হয়তো বা পরবর্তীতে আমরা যেদিনই করবো ওই রিলেটেড কথা। আচ্ছা, আমাদের পডকাস্টের এই পর্যায়ে আমি লিসেনারদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে ডক্টর শাউ ব্যক্তিগত জীবন একজন সুদর্শন পুরুষ, এবং সেটার কারণে যেই চ্যালেঞ্জটা বারবারই ফেস করে আসতে হয়, তো একটা সময় সে বিভিন্ন রকম নিজেই অনেক রকম এরকম ফ্যান্টম এনকাউন্টার্স কিংবা অশরীরী সত্তার মুখোমুখি হওয়া, এরকম কিছু অভিজ্ঞতার মধ্যে দিয়ে সে গিয়েছে আর কি। পরে দেখা যেত মানে ওর সাথে আমি এরকম কিছু এলাকাতেও গিয়েছি একসাথে থাকার কারণে। যেটা হয়েছে যে ওর গ্রামের বাড়িতেও আমার যাওয়া হয়েছে, কিংবা ও নিজে যেই বাড়িতে থাকে ওদের বাড়িটা অনেক পুরোনো একটা এলাকায়, সঙ্গত কারণে এলাকার নাম বলা যাবে না। ওদের যেই বাড়িটা ঢাকা শহরে, সেখানে ছাদের উপর একটা চিলেকোঠা ঘরে ও থাকতো। তো ওই চিলেকোঠাতে ওই ঘরটাকে কেন্দ্র করে কিছু। আচ্ছা, আমি একটু কনটেক্সট দিয়ে নিই, মানে এটা হলে মানুষের বুঝতে সুবিধা হবে। মানে জায়গাটা হচ্ছে একটা বদ্ধভূমির আশেপাশে। আচ্ছা, তো এখন আর কি যদি মানে আমার মনে হয় যে ডক্টর শাউ ঘটনাগুলো বলেন, মানুষ কানেক্ট করতে পারবে। কারণ আমাদেরও ডক্টর শাউ যেহেতু সুন্দরী মেয়েদেরকে এই গল্পগুলো শোনাতো, আমাদের লিসেনারদের মধ্যেই অনেক সুন্দরী মেয়ে আছে, তারা আমার মনে হয় আগ্রহ নিয়ে গল্পটা শুনবেন। শুনবে, অসুবিধা নেই। এই এপিসোড সবার জন্য উন্মুক্ত, অসুবিধা নেই। ডক্টর শাউ যদি একটু কষ্ট করে নিজের অভিজ্ঞতার কথা আমাদের সাথে শেয়ার করে প্লিজ। একটা জিনিস আমি যেটা বলতে চাই, মানে ডক্টর শাওর সাথে আমার পরিচয় একটু পরে, মানে ডক্টর এফ যতদিন চিনি আমি অতদিন চিনি না। তো ওনার সাথে পরিচয় হওয়ার আগে থেকে আসলে ঘটনাগুলো আমি জানি। তা আমি মানে জিনিসগুলো বিশ্বাস করিনি, আবার করছি, মানে এরকম একটা ব্যাপার আর কি। কিন্তু যেদিনকে আমি ভাই তার বাসায় থাকতে গেছি আচ্ছা, যাই হোক, আমার মনে হয় যে ডক্টর শাও, আমরা গল্পে ঢুকে যাই। হ্যাঁ, যাই হোক, চিলেকোঠার ঘরে থাকার আগের যেটা, তার আগের থেকে আমি বলি, আমাদের যদিও বা বধ্যভূমির আশেপাশে আমার বাসা, আমার আশেপাশের বাসাতে অনেক ঘটনা ঘটলো, আমার বাসাতে ওইভাবে তখনও ওই ঘটনাগুলো কম ঘটতো আর কি। তো আমার সাথে প্রথম যেটা হয়েছে তখন যেটা হচ্ছে আমার আগের থেকেই রাত জেগে মানে বই পড়ার অভ্যাস, যেটা হচ্ছে আমার রাত জেগে পড়ার খুব আগে থেকে আমি অনেক রাত পর্যন্ত জেগে জেগে পড়তাম, গল্পের বই হোক বা পড়াশোনার বই হোক। তো আমার বাসায় যেটা ছিল, একটা রকিং চেয়ার ছিল। রকিং চেয়ারটা ছিল বেতের যেগুলো থাকে, মানে কাঠের না, ওই বেত দিয়ে যেটা বাঁধা আর কি, যেখানে আপত্তিকর ক্যাচ শব্দ হতো। হ্যাঁ, যেটা আপত্তিকর ক্যাচ শব্দটা হতো যদি কেউ ওখানে বসে মানে দুলতো। আদারওয়াইজ যদি এমনি কোনো কারণে দুলে তাহলে ওটার তো কোনো আওয়াজ হতো না। তো একদিন এরকম রাতের বেলা যে প্রায় 2:30-3টার দিকে আমি পড়ছি, ওই সময় মানে আমার বাসায় আমি ছিলাম আর আমার আব্বা ছিলেন। আমার আম্মা তখন একটু অসুস্থ ছিলেন, হসপিটালে ভর্তি ছিলেন। তো
তার আগে যে কথাটা বলে না নিলেই নয়, যেটা হচ্ছে আমাদের পাশে যেটা বললাম যে আমার যদিও বধ্যভূমি এলাকায় আমার বাসায় সরাসরি ওরকম এনকাউন্টার আমি আগে ফেস করি নাই, এটাই প্রথম। এটার কারণ হচ্ছিল যে আমাদের বাসাটা 4 তলা বাসা। তো আমি থাকতাম দোতলায়, আমরা থাকতাম তার আর উপরের 2 তলায় আমার 2 চাচা এবং তার ফ্যামিলি নিয়ে থাকতো আর কি। তো আমার ছোট চাচার বাসায় একটা কাজের লোক নিয়ে আসছিল বাড়ি, তাদের গ্রামের বাড়ি থেকে আর কি, আমার চাচির বাড়ির থেকে আর কি। ওনার সাথে ছোটবেলা থেকেই কিছু একটা ছিল, যেটা আমরা পরবর্তীতে জানতে পেরেছি। তো ওই সময়টাতে উনি আসার পর থেকে আমরা এই ঘটনাগুলো আরো বেশি ফেস করেছি আর কি। তো একদিন রাতে, যেদিন ওই যে রাতের কথা বলছি আর কি, আমি 2:30-3টা বাজে আমি পড়ছি, হঠাৎ করে দেখলাম আমার ওই রকিং চেয়ার যেটা, ওটা আমাদের ড্রয়িং রুমে ছিল আর কি। রাত্রেবেলা হঠাৎ করে আমি একটা আওয়াজ পেলাম যে একটু ক্যাচ ক্যাচ আওয়াজ হচ্ছে। তো প্রথমে আমি ওইভাবে অত পাত্তা দিই নাই। তো আমার অভ্যাস ছোটবেলা থেকেই, যেটা আমি একদম বাচ্চাকাল থেকে যেটা করতাম, যখন রাতে শুতে যেতাম আমি সব কিছু আগে দেখে নিতাম যে জানলা দরজা সব বন্ধ আছে কিনা, গ্যাসের চুলা বন্ধ আছে কিনা, ওগুলোকে দেখে নিতাম আর কি। তো আওয়াজ হচ্ছে দেখে আমি স্বাভাবিকভাবেই রুমে গিয়েছি। রুমে যেয়ে দেখি যে সব দরজা জানলা সব কিছুই বন্ধ, কিন্তু আমার রকিং চেয়ারটা আস্তে আস্তে দুলছে। আমি যে ওটা থামালাম, আমার মাথায় তখন প্রথমে কাজ করে নাই যে রকিং চেয়ারটা যে দুলছে, খালি ঘরে কোনো রকমের কোনো বাতাস নাই, কেউ নাই, কিন্তু আওয়াজ হচ্ছে কেন, তো ওটা আমার মাথায় ফার্স্ট থেকে তো আসে নাই। আমি থামাইছি, থামানোর পর কিছুক্ষণ দাঁড়ায় আছি, আবার দেখলাম যে কিছু হচ্ছে না, আমি আবার রুমে চলে গেছি। মোটামুটি 15-20 মিনিট পরে আবার দেখি যে একটু আওয়াজ হচ্ছে, এবং যখন আওয়াজটা হচ্ছে এবং এবার আগের থেকে একটু জোরে, তা আমি আবার ওই রুমে গেলাম। রুমে যেটা দেখছি যে একটা জানালা খোলা, রকিং চেয়ারটা যেখানে আছে ওটার পাশের একটা জানালা খোলা, যেটা আগে খোলা ছিল না। আচ্ছা। এবং রকিং চেয়ারটা দুলছে। আমি ওইটা তখন ওই মুহূর্তে একটু কনফিউজড হয়ে গেছি যে এটা তো আমি তো দেখলাম তখন তো মনে হয় জানলা বন্ধ হয়ে দেখছি। আমি যে জানলাটা লাগাইছি, লাগানোর পরে হচ্ছে রকিং চেয়ারটা থামাইছি। যখন থামাইছি তখন আমার কাছে ফার্স্ট মনে হলো যে নর্মাল না, একটু ওজন মনে হচ্ছে, কেউ একজন বসে থাকলে যেরকম ফিল হয় আর কি। তো ঠিক আছে, ওইভাবে রেখে আমি আবার রুমে গেছি। 5-7 মিনিট পরে আমি দেখি যে আবার আওয়াজ শুরু হয়েছে, এবং আগের থেকে একটু জোরে, মানে কেউ একজন যদি খুব জোরে জোরে দুলে রকিং চেয়ারে বসে অনেকটা এরকম হচ্ছে। তা আমি আবার রুমে গেলাম। তখন যে লাইটটা জ্বালানোর পরে যেটা দেখলাম যে জানলা একটার জায়গায় 2টা খোলা, রকিং চেয়ার আরো জোরে তুলছে, এবং রুমের মধ্যে একটা হালকা পচা পোড়া গন্ধ, যেটা বলি আমরা, মাংস পুড়ে গেলে একটা গন্ধ যেরকম হয়, পচা মাংস যদি একটু হয় অনেকটা ওই রকম। ওই মুহূর্তে আমার একটু, তখন যেটা আমরা বলি লক হয়ে গেছে আর কি, তখন একটু সমস্যা হয়েছে। তো আমি তখনও অত বেশি করি না অ্যাকচুয়ালি। ফার্স্ট এনকাউন্টারে যেটা হয়, মানুষ কিন্তু প্রথমে ভয় পায় কম, আগে প্রথমে একটু মানে হতবিহ্বল হয়ে যায় বেশি। তো আমি যেটা করেছি, আমি যে জানলা 2টা আবার লাগাইছি, ওইটা থামাইছি, এবং থামানোর সময় একটু ফোর্স দিয়ে থামাইতে হয়েছে, কারণ মানে মোটামুটি ধরো মাছ তো মোটামুটি ভালোই স্বাস্থ্য, তুমি জানো, তুমি বসে যদি জোরে জোরেই করো, ওটা থামাইতে তো আমার ভালো ফোর্স দিতে হবে। তো ওইরকমই আলটিমেটলি আমি কিছুক্ষণ দাঁড়াই থেকে আমার একটু তখন মেজাজ গরম হয়েছে। আমি যেটা করছি, ছোটবেলা থেকে তো স্কাউটিং করতাম, একদম যখন ইয়েতে ছিলাম আর কি, মানে আমি ওই কি মনে করে রকিং চেয়ারটা দড়ি দিয়ে পাশের সোফার সাথে বেঁধে দিছি। আচ্ছা, যে যেটাই হোক কিছু একটা এখন তো আর হবে না। আলটিমেটলি আমি যে রুমে যেয়ে বসে আছি এবং ওয়েট করতেছি আবার আওয়াজ হয় কিনা। তো ঠিকই 15-20 মিনিট পরে দেখি যে আওয়াজ শুরু হয়েছে, এবং আমি যখন রুমে গেলাম তখন আমি হতবিহ্বল এই কারণে যে রকিং চেয়ারের পাশের প্রত্যেকটা জানালা খোলা, উপরের ফ্যান চলতেছে, এবং রুমের গন্ধ মানে আরো তীব্র গন্ধ হয়ে গেছে রুমটাতে, এবং ওই দড়ি যেটা ছিল দড়িটা খুব সুন্দর করে কেউ একজন খুলে রাখছে। আচ্ছা, এবং ওটা খুব জোরে জোরে দুলতেছে। তখন আমি অনেক বেশি ভয় পাইছি, এবং আমি তখন যতটুকু খেয়াল আছে আমি জোরে জোরে বেশ কয়েকবার আব্বাকে ডাক দিছি। এখন মানে চিৎকার আমি করছি, আমার কাছে মনে হচ্ছে যে আমি অনেক জোরে চিৎকার দিছি, বাট ওইরকম হয়নি। তা আমি লিটারালি তখন মোটামুটি আয়াতুল কুরসি টুরসি পরে ওইখান থেকে তাড়াতাড়ি বের হয়ে আমার রুমে চলে গেছি। পরবর্তীতে যেটা হয়েছে, আমি আর অতই করি নাই, ওই পাঞ্জে গানা ওজিফা একটা ছিল, ওটা নিয়ে আবার ওই রুমে গেছি। রুমে যেয়ে পরে টোরে করলাম, জোরে হাততালি দিলাম। তখন যেটা মনে হলো, রুমের থেকে কিছু একটা খুব জোরে জানলা দিয়ে বের হয়ে গেল, এবং একটা জানালা সজোরে আটকাই দিয়ে গেল। আচ্ছা,
এবং সারা রাত আমার সবসময় যেটা হয়, যখন শুই আমার মাথার কাছে জানালা সবসময় খোলা থাকে। আমার যেটা মনে হলো যে সারা রাত কিছু একটা আমার জানলা দিয়ে ঢোকার চেষ্টা করতেছে, বাট ঢুকতে পারতেছে না। এবং এইটা পুরোপুরি ফজরের ওয়াক্তের আগ পর্যন্ত হয়েছে, মোটামুটি আজান হওয়ার আগ পর্যন্ত। আচ্ছা। এবং পরের দিন যেটা হয়েছে, আমি আব্বাকে সকালবেলা বললাম, আব্বা এই কাহিনী, তুমি তো ডাক দিলাম, তুমি তো শুনো না। বলো তুমি এরকম কিছুই হয়নি, তোমার হয়তো বা স্বপ্ন দেখছো, উল্টাপাল্টা কিছু হয়েছে। এই পর্যন্ত হলে এটা মেনে নেওয়াটা স্বাভাবিক। তো ওই যে বললাম না, আমাদের বাসায় তখন একটা কাজের লোক ছিল, আমাকে ওই দিন দুপুরের দিকে আমাকে বলতেছে যে ভাই, কালকে রাত্রে যেটা হয়েছে ওইটা সবাইকে বলতে যায়। আচ্ছা। যা হয়েছে হয়েছে। আচ্ছা। মজার বিষয় হচ্ছিল, ওই কাজের লোক কিন্তু আমাদের বাসায় থাকে 4টা। আচ্ছা আচ্ছা। সে জানলো কিভাবে যে আমার বাসায় কি হয়েছে? পরের দিন দুপুরবেলা আমাকে এসে বলতেছে যে কালকে রাতে যা হয়েছে সবাইকে এই জিনিসটা বলতে যায় না। আচ্ছা। তো পরবর্তীতে যেটা জানলাম যে ওনার সাথে ছোটবেলা থেকেই কিছু একটা আছে, এবং তার চেহারাটা যেটা ছিল একদম মানে পাতিলের পোড়া পাতিলের নিচে যে কালো মুখের মধ্যে মেখে দিলে যেরকম হয়, অনেকটা ওরকম ছিল। ঠিক আছে। এবং এটা তার কিন্তু হঠাৎ করেই হয়েছে, আগে এরকম নাকি ছিল না। আচ্ছা। ছোটবেলায় তাকে মানে জিন আসর করেছিল তারপর থেকে। এবং ওনাকে নিয়ে আরেকটা মজার কাহিনী যেটা হচ্ছে, ওনাকে নিয়ে সামনাসামনি তুমি যত কথা বলো, তাকে ডাক দিচ্ছ, বুয়া এই কাজটা একটু করে দেয়, সে শুনবেন। আচ্ছা। জোরে জোরে ডাকতেছো, সে বুয়া বলাটা কোনো কিছু না। তাকে নিয়ে তুমি অন্য কোনো কথা, একটা অন্য কোনো রুমে বা নিচের তলায় তুমি তোমার ভাইয়ের সাথে বা কারোর সাথে কথা বলতেছো, বুয়া তো এই কাজ করছে। ওই দিন 5 মিনিটসে চলে আসবে, আমাকে নিয়ে কি বলছেন? আচ্ছা। তো বিষয়টা তখন বুঝলাম যে অ্যাকচুয়ালি রিলেটেড তাকে নিয়ে, তার সাথে যেটা ছিল ওইরকম কিছু একটা। আচ্ছা। তো ওইটার এখনো ব্যাখ্যা আমি আসলে ওইভাবে পাইনি, যে অ্যাকচুয়ালি কি তার সাথে জিনিসটাই ওই দিন আমাকে ডিস্টার্ব করছে নাকি অন্য কোনো কিছু। আচ্ছা। এইটা হচ্ছিল আমার ফার্স্ট এনকাউন্টার। পরে আরো কিছু আছে ছাদ রিলেটেড, যেটা বললো ছিল কোঠা, ওটা আমি পরে বলতেছি। এটা হচ্ছে আমার ফার্স্ট। এখন এর মধ্যে যদি ডক্টর কিছু বলতে চাও বা ডক্টর শাওয়ের চিলেকোঠার যে ঘটনার কথা, একটা অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করলো, সেটার সাথে রিলেট করে একটা জিনিস আমি বলতে চাই যে মাঝরাতে আমরা প্রায়ই দেখতে পাই যে আমরা যেই ফ্লোরে আছি, দেখা যায় যে আমাদের ওপরের তলায় একদম রাতের বেলা খুব আনইউজুয়াল টাইমে, যখন আসলে কারো কোনো কিছু রান্না করার প্রিপারেশন নেওয়ার মতো প্রয়োজন নেই, আপনাদের সাথে এটা অবশ্যই হয়েছে, খেয়াল করলে দেখবেন যে ওপরে কেউ পাটায় মশলা পিষছে কিংবা হামানদিস্তায় কিছু একটা গুঁড়ো করছে, এরকম একটা সাউন্ড মাঝে মধ্যে পাওয়া যায়। তো রাত্রেবেলা যদি আমরা মাঝামাঝি অংশে থাকি, হয়তো নিজেকে আমরা বুঝ দিতে পারি কিংবা একটা গালি দেয়, এই রাত্রেবেলা ঘুমের মধ্যে কি করতেছে, এরকম কেন করতেছে, এটা বলে নিজেকে একটা বুঝ দেওয়া যায় যে কোনো একটা কারণে হয়তো পাটায় কিছু একটা পিষতেছে কিংবা মশলা গুঁড়া করতেছে। তো সিমিলার এক্সপিরিয়েন্সটা আমার কিন্তু ডক্টর শাওয়ের চিলেকোঠার ঘরে 2-4 বার হয়েছিল। তখন ব্যাপারটা অনেক বেশি ওয়েট ছিল, কারণ আমার নিজের বাসায় কিংবা আপনারা যখন থাকেন ওপরের তলায় আপনি যে কাউকে দোষ দিতে পারবেন, বাট ছাদের একটা ঘরে নির্জন রাতে যখন আপনি শুনছেন আপনার মাথার উপরে খোলা আকাশ এবং পাশে কিছু নেই, মনে হচ্ছে যে কেউ একজন মশলা পিষছে কিংবা পাটায় কিছু একটা গুঁড়ো করছে, তখন ব্যাপারটা অবশ্যই প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়ায়। হাঁটার শব্দ তো পাওয়া যায়, হাঁটার শব্দ তো মানে ফ্রিকোয়েন্টলি পাওয়া যায়। হ্যাঁ, বাইরে গেট খুলে দেখতেছি কেউ নাই। হ্যাঁ, এটা তো এই ঘটনাগুলো আসলে বরাবরের মতোই অব্যাখ্যায়িত, এটার পেছনে কোনো লজিকও আমরা দাঁড় করাতে পারি না। তখন আসলে নতুন করে আবার প্রশ্নটা ওঠে যে আসলেই আমরা যে রাতের বেলা এ ধরনের সাউন্ড শুনতে পাই, যে ধপধপ করে কেউ মশলা পিষছে কিংবা হাঁটাহাঁটি করছে, এগুলো কি আসলেও আপনার উপরের ফ্ল্যাটের কেউ করছে নাকি এটার অস্তিত্ব আসলে অজানা, কোত্থেকে সাউন্ডটা আসছে, এই প্রশ্নটা আসলেই রয়ে যায়। মার্কস? আচ্ছা, আমার একটা ঘটনা মনে পড়লো। ঘটনা শুনে যদিও আগে শুনছি, আজকে আরেকবার শুনলাম। তো ঘটনা যেটা হচ্ছে যে আমার একটা ফ্রেন্ড, ওরা হচ্ছে বনশ্রীর একটা বাসায় থাকতো আর কি, তখন অনেক আগের কথা। তো ঘটনা যেটা হয়েছে যে ওরা বাসাটাতে নতুন উঠছে, তো ওঠার পর আমার এক ফ্রেন্ড আর কি সেখানে বেড়াতে গেছে। তো বেড়াতে যাওয়ার পর যেটা হয়েছে যে রাতের বেলা সবাই মিলে হচ্ছে কার্ড খেলতেছে। ইন দ্য মিন টাইম আমার ওই ফ্রেন্ডের একটা ফোন আসছে, তো বলতেছে যে আমি একটু ফোনে কথা বলে আসি। তো ফোনে কথা বলতে বলতে ছাদে উঠে গেছে। তো ছাদে উঠে ও ফোনে কথা বলতেছে। ইন দ্য মিন টাইম হঠাৎ করে হচ্ছে ওই পিছন থেকে একজন বলতেছে যে এই এত কিসের কথা, এখন নামো, নিচে নামো, নিচে নামো, এরকম করতেছে। তো একটু বিরক্ত হয়ে হচ্ছে মানে বাসার নিচে গেছে, গিয়ে বলতেছে যে এই তোদের বাসায় কি বেয়াদব, টাঙ্কির উপর থেকে মানে গালিগালাজ করতেছে। তখন হঠাৎ করে ফ্রেন্ডরা বলতেছে যে মানে তুই ছাদে গেছিস, মানে আমাদের ছাদে উঠা নিষেধ। বলে কেন? বলে যে ছাদে গেলে সবাই একটু ভয় টয় পায় আর কি।
তো এই হয়েছে ঘটনা আর কি। তো ওই বাসাটায় এটা দিয়ে শুরু আর কি। তো এরপর মানে ওই টাঙ্কির আশেপাশে আর কি বেশ কিছু মানে এরকম ভয়ঙ্কর ঘটনা ঘটছে। ঘটনার মধ্যে আরেকটা যেটা হচ্ছে যে ওরা যখন প্রথম উঠছে ওই বাসায়, ওঠার পর ওই ভালো কথা মানে তখন ওরা জানতো না যে হচ্ছে ছাদে উঠতে হয় না। আর আরেকটা ব্যাপার যেটা ছিল, ছাদ তো হচ্ছে সবসময় লক করা থাকতো। তো এই ব্যাচেলার পোলাপাইন বাসা থাকলে যেটা হয় যে বিটলামির তো শেষ নাই। ওরা কেউ হচ্ছে মানে যে চুরি করে একটা চাবি বানায় বা কোনোভাবে খোঁজে, ওটা হচ্ছে মানে খোলার একটা ব্যবস্থা করছে, মানে সবার অগোচরে উঠতো আর কি। ওরা বাড়িওয়ালা যদিও মানে একদম স্পষ্ট করে বলছিল যে একটু ছাদে ঝামেলা আছে, ছাদে আপনারা যায় না। ওইখানে একটা বেশ ভয় পাইছিলাম আমার একটা ফ্রেন্ড, আমিও খুব শুনে ভয় পাইছিলাম। এটা যেটা হচ্ছে যে একদিন ঠিক মানে 8টা বা 9টার দিকে আর কি এরকম এলাকায় হচ্ছে মানে প্রচন্ড লোডশেডিং, মানে ওই সময় যেটা হইতো আর কি প্রচন্ড লোডশেডিং হইতো আর কি। তো গেছে ছাদের বাতাস আছে মোটামুটি, ঘুরতেছে ফিরতেছে এরকম। তো হঠাৎ শুনলো যে একটা সাউন্ডটা হচ্ছে কিরকম মানে ওই যে হঠাৎ মানে যদি ওই যে মশা আক্রমণ করে যে গায়ে আমরা থাপ্পড় দিই না, এটা মানে তালির যেটা মানে ঠিক তালি না মানে এরকম একটা আওয়াজ। তোরা যেটা করলো মানে সোর্স মানে বলি কিসের শব্দ এরকম করতে করতে তো ওই বাসার মানে এখনকার যেমন ওই যে মানে প্লাস্টিকের যেরকম ট্যাঙ্ক থাকে না, ওরকম ট্যাঙ্ক না, একটা লোহার ট্যাঙ্ক ছিল। বাসাটাও খুব পুরনো, তো ট্যাঙ্কির পিছনে একটু জায়গা ছিল। তো এখানে দেখে যে একটা 12-14 বছর বয়সী হয়তো একটা মানে ঠিক মানে অত ছোট না বা টিনেজার এরকম একটা ছেলে, মানে খালি গায়ে, চুলগুলো হচ্ছে কোকড়ানো। আর মানে যেহেতু মানে ওই যে ইয়া ছিল মানে কি বল লোডশেডিং চলতেছিল, ওই আশপাশে কিছু মানে ওই যে বাসা থাকে না যে জেনারেটারে চলে, ওই আলো এসে ছাদে পড়ে, ওরকম ছাদে মানে দেখলো যে একটা ছেলে এরকম, তার মানে ঠিক হাসতেছে না, দাঁতগুলো যে ই করে থাকি না আমরা এরকম, এবং দাঁতের মধ্যে হচ্ছে পিঁপড়া কিলবিল করতেছে এরকম একটা। তো ওইখান থেকেই মানে ওই ছাদে যাওয়া হচ্ছে ওদের ওইখান থেকেই শেষ, ওইখানেই শেষ আর কি ওদের ছাদে যাওয়া ওই বাসার আর কি। এটাই আমার মনে হচ্ছে। যারা আসলে ছাদে থাকেন রাত্রেবেলা একলা একলা, যারা পডকাস্টটা ছাদের চিলেকোঠা ঘরে শুনছেন, তারা একটু সাবধানে থাকবেন, কারণ এই ঘটনাগুলোর আসলে অভাব নাই। আপনি পরিচিত আশেপাশে মহলে একটু খোঁজ খবর করলেই দেখবেন যে ছাদের ঘরগুলো কেন জানি খুব স্পেশাল হয়। বারবারই দেখা যাচ্ছে যে ছাদের প্রতি বোধহয় একটা অশরীরী আত্মাদের কিংবা অতিপ্রাকৃত সত্তাদের একটা আলাদা আকর্ষণ থাকে। হয়তো মানে মুক্ত বাতাসে অন্ধকারের মধ্যে হাঁটাহাঁটি করতে আমাদের যেমন ভালো লাগে, তাদেরও হয়তো সেটার প্রতি একটা ফ্যাসিনেশন আছে। ছাদ নিয়ে আর একটা জিনিস আমার যেটা মনে পড়লো, যে রাত্রেবেলা তো যে আমরা ছাদে অনেক সময় দেখা যেত যে আড্ডা মারছি করছি, অনেক সময় ওই অভ্যাসের কারণে এমনিতেও রাত্রেবেলা দেখা যেত হাঁটছি অনেকক্ষণ ধরে এরকম। তো একবার আমার সাথে এরকম একবার হয়েছিল যে আমার অভ্যাস ছিল ছাদের যে রেলিং আছে, একদম কর্নারের রেলিং এ বসতাম হচ্ছে বাইরের দিকে পা দিয়ে, আর নিচের দিকে পুরোনো বাড়িগুলোতে যেটা থাকে সানসেট কিন্তু অনেক বাড়ানো, এখন তো যে একদম চিকন করে দেয়, আগে কিন্তু বেশ অনেকখানি দেখা যেত 2-2.5 ফিটের মতো সানসেট এক একটা। ওখানে পা ঝুলিয়ে ডক্টর সাউ ব্রি সেবন করতো। তো যাই হোক, রাত্রেবেলা এরকম একদিন এরকম ব্রি সেবন করছিলাম আমি, হবে রাত 2:30-3টার মতো বাজে। তো অন্যান্য সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তো যেটা হচ্ছে আমি তো এর আগে অনেকদিন এভাবে বসছি, কোনোদিন কোনো সমস্যা হয়নি। তো আমার বসার যেটা বললাম যে সবসময় আমার নিচে আমি একটু এনশিওর করতাম যে আমার নিচে সানসেটটা আছে কিনা, কোনো কারণে যদি আমি স্লিপও করি যাতে আমার নিচে কিছু থাকে। তো ওই দিন বসে আমি মানে কোন একটা বিষয় নিয়ে আমি চিন্তা করতেছিলাম, ওই সময় হঠাৎ করে আমার ফার্স্টে মনে হলো কেউ একজন ঠিক আমার পিছনে এসে দাঁড়ায় আছে। আচ্ছা, পিছনে এসে দাঁড়ায় আছে এবং আমাকে উকি দিয়ে, মানে যেটা হচ্ছে যে তুমি যে বসে আছো মার্কস, রাতের কথা, রাতে, হ্যাঁ এটা রাতে 2:30-3টার দিকে। তো তোমার পিছন থেকে যদি এখন ডক্টর এফ এসে উকি দেয়, তুমি কিন্তু টের পাবা যে তোমার যতই অন্ধকার থাকুক বা এই থাকুক, তুমি চোখ বুঝে রাখলেও কিন্তু বুঝবা যে তোমার পিছনে এসে কেউ একজন দাঁড়াইছে। তো আমার ক্ষেত্রে ওরকম আমি ফার্স্টে একটু উকি দিলাম, পিছনের দিকে তাকালাম, দেখি কেউ নাই। তো ফার্স্টে ওরকম অত বেশি পাত্তা দিইনি, আমি আবার ওরকম সেবন করছি এবং আমি মোবাইল স্ক্রল করতেছি তখন আর। তো হঠাৎ করে যেটা হলো, কিছুক্ষণ পর আমার কাছে মনে হলো আরো কেউ, মানে ওই যেই হোক সে আমার আরো একটু ঝুঁকে আসছে আমার উপরে, এবং আমি ফিল করলাম যে একটা গরম নিঃশ্বাসের মতো আমার জাস্ট কানের পাশ দিয়ে এই মুখের এই দিক দিয়ে একটা আমি অনুভব করলাম এরকম বাতাসের হলকা যেটা। আচ্ছা, তো তখন আমার একটু ই লাগলো, আমি আবার তাকালাম, দেখলাম কেউ নাই। এবং সেই দিন যেটা হচ্ছিল একদম ঘুটঘুটে অন্ধকার, অমাবস্য সময় ছিল। তো আগে তো যেটা হয়তো যে আশেপাশে তো আর এত বেশি বাড়িঘর ছিল না যে পাশের বাসার আলো এসে পড়ছে বা এরকম। আমাদের এলাকায় আমাদের বাসাটাই তখন সবচেয়ে মানে উঁচু বাসা ছিল। আচ্ছা। তো কিছুক্ষণ পর হঠাৎ হচ্ছে কি, আমি তো নিচের দিকে তাকায় আছি, তো আমার হঠাৎ মনে হলো কি যে আমি তো 4-5 তলা উপরে বসা, আমি যদি এখন নিচের থেকে লাফ দিই তাহলে কি হবে? মানে হুট করে আমার কোনো কিছু না, আমার মাথায় আসলো যে আমি যদি এখন উপরে বসে আছি, আমি যদি এখন নিচে লাফ দিই কি হবে?
আমার মাথার ভিতরে কেউ একজন বলতেছে আর কিছু হবে না, কি হবে, নিচে তো গাছপালা আছে, বিভিন্ন রকম আছে, তোমার কিছুই হবে, সে আছে একটা লাভ দিই, মানে জাস্ট এরকম কোনো কিছু না, আউট অফ নো হোয়ার আমাকে মানে আমি আমার মাথার ভিতরেও কেউ একজন বলতেছে লাভ দিই, সমস্যা কি, তো আমি আবার নিজেকে বলতেছি না লাভ দেবো কেন, তো পাশের থেকে মানে আমার মনে হচ্ছে কানের কাছে কেউ বলতেছে বা ভিতর থেকে কেউ বলতেছে আরে লাভ দে, আমি আছি, আমি ধরবো। তো এরকম করতে করতে মানে মোটামুটি বেশি আরে দে, আমি তো আছি, আমি ধরবো এরকম একটা ইয়ে হচ্ছে। তো কিছুক্ষণ পর আমি প্রায় লাভ দিব যে এই সময়টা, তখন হঠাৎ করে আমার মনে হচ্ছে আমি কি করতেছি, আচ্ছা আমি লাভ দিব কেন, এবং তখন আমি তাকায় দেখলাম যে আমি সবসময় যেখানে বসে আমি ঠিক ওই জায়গাটাতে নাই, আমি চাপতে চাপতে মোটামুটি আমার সানসেট থেকে আরো ধরো ডানে সরে আসছি। আচ্ছা, তো নিচে আমার কিন্তু সানসেট নাই, একদম খালি, মানে আমি জাস্ট লাভ দিলে একেবারে 4 তলা থেকে নিচে পড়বো। আচ্ছা, ওই মুহূর্তে আমি সাথে সাথে সরে গেছি। আমি এখন ওইটার মানে ওইভাবে ব্যাখ্যা পাইনি যে আমার মাথায় হঠাৎ করে ওই জিনিসটা কেন আসলো, এবং ওই যে আমি পিছন থেকে কেউ একজন দাঁড়ায় আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে, আমি যে ফিল করলাম আমার ঘাড়ের উপর কেউ নিঃশ্বাস ফেলছে, ওটা কোথা থেকে আসলো। আচ্ছা, আমার মনে হয় প্রথম পর্বে আমরা এরকম একটা ব্যাপারে আলাপ করেছিলাম যে অস্তিত্বের ভয় কিংবা অস্তিত্বের একটা সংকট, এটা নিয়ে তোমার সাথে আমার কথা হয়েছিল। মার্কস বোধহয় আমার সাথে একমত হবে যে এরকম আমরা যখন একা থাকি এবং চারপাশে যখন অন্ধকার থাকে, মানে একেবারেই যেটাকে মি টাইম বলছি আর কি, তখন আমাদের অনেকেরই মনে হয় যে মানে নিজেকে শেষ করে দেওয়ার একটা প্রবণতা আউট অফ নো হোয়ার এটা অনেক সময় আসে। যেমন ডক্টর শাহ আমাদের সাথে যে অভিজ্ঞতাটা শেয়ার করলো যে নট নেসেসারি এই সময় তোমার কোনো একটা স্পেসিফিক দুঃখে থাকতে হবে কিংবা তুমি কোনো একটা কিছু নিয়ে হতাশ, যে কোনো কারণেই র্যান্ডম এটা মাথায় আসতে পারে যে নিজেকে আমরা শেষ করে দিই। তো এই অনুভূতিটার জন্ম আসলে কোথা থেকে? এই যে হঠাৎ করে একটা অন্ধকার সিলিং এ বসে আমি পা নাচাচ্ছি, আমার কানে কানে কেউ একজন বলছে এখান থেকে লাফ দে, কিছু হবে না, কিংবা অনেক মাঝরাতে একা যখন সমুদ্রের পাড় দিয়ে তুমি হাঁটছো, তোমার মনে হবে যে সমুদ্র তোমাকে ডাকছে। বিভিন্ন সময় আমরা বিভিন্ন খবরে দেখি, পত্রপত্রিকায় দেখি যে ভার্সিটি স্টুডেন্টরা একসাথে দল বেঁধে সমুদ্রে ঘুরতে গেছে, ওই সময় কিংবা সেন্ট মার্টিনে গেছে, ওই সময় দেখা যায় যে আগে থেকেই আগাম সতর্কতা দেওয়া যে ওই স্পেসিফিক সময়টা আপনারা কেউ সমুদ্রে নামবেন না। তো তারা জানে, অনেকে দেখা যায় যে আসলে সাঁতারও জানে না, একটা নিষিদ্ধ আকর্ষণের মতো দেখা গেল যে দল বেঁধে তারা নামছে একদম জেনে শুনে যে এই সময়টা এখানে যাওয়া যাবে না, কিংবা ভাটা যখন টানে ওই সময়টা ওখানে যাওয়া যাবে না, বাট দেখা গেল একটা দল বেঁধে কিংবা একা একা তারা ওখানে ঢুকে যাচ্ছে এবং সেখান থেকে আর ফেরত আসছে না। তো এই যে একটা হাতছানি, জেনে বুঝে মৃত্যুকে আপন করে নেওয়া, এই টেন্ডেন্সিটার জন্মটা আসলে কোত্থেকে এবং কিভাবে আসে এবং কোন অতিপ্রাকৃত শক্তি আমাদেরকে এই ব্যাপারে ডাকে, নিয়ন্ত্রণ করে, এই প্রশ্নের উত্তর বোধহয় আমরা কখনোই খুঁজে পাবো না। মানে আমি আমার মানে চাকরির কারণে তো বেশ কিছু রিসার্চ করতে হয়েছে, মানে কনজিউমার ইনসাইটের জন্য। তো ওইখান থেকে একটা পাওয়া রিসার্চ, মানে একটা স্পেসিফিক ব্র্যান্ডের জন্য, আমি মানে ব্র্যান্ডটার কথা বলতে পারবো না, এটা হচ্ছে যে পৃথিবীর প্রত্যেকটা মানুষের মধ্যে একটা হিডেন ডেথ উইশ আছে, এবং এটা কখনো কখনো হচ্ছে ট্রিগার করে কোনো একটা অজ্ঞাত কারণে। আপনি যেটা বলছিলেন আর কি, যে মানে মানুষ এই ধরনের মানে যেমন যে যখন ভাটা হয় বা আসলে একটা বুঝতে পারতেছে এখানে একটা বিপজ্জনক কিছু একটা হতে যাচ্ছে, এটার প্রতি অ্যাট্রাকশন ফিল করার কারণটা আসলে কি? বাই নেচার আপনি একটা জিনিস দেখবেন, মানে বাই নেচার আপনি একটা জিনিস দেখবেন যেটা যে মানে কি হয় বলুন, বাংলা একটা কথা আছে যে মানে ভয়ঙ্কর সুন্দর, দ্য বিউটি অফ ডিস্ট্রাকশন। যেমন দেখবেন যে সুনামির সময় যে মানে প্রকৃতির যে ভয়ঙ্কর রূপ, এটার কিন্তু একটা অন্যরকম আবেদন আছে, মানুষ ওটা দেখতে যায়। এবং দেখবেন যে কক্সবাজার যতবার এই যে ধরেন এই যে 10 নম্বর 11 নম্বর মহাবিপদ সংকেত দেয়, দেখবেন যে মানুষ দল বেঁধে কিন্তু ছুটে যাচ্ছে দেখার জন্য। এভরি পারসন মানে হ্যাজ আ ডেথ উইশ, ইনবিল্ট, অনেকের মধ্যেই থাকে। হ্যাঁ, এটা একটা ব্যাখ্যা আসলে দেওয়া যেতে পারে। ধন্যবাদ মার্কসকে। হন্টেড হাউসে আমরা আসলে অনেক আলাপ ইতিমধ্যে করে ফেলেছি। আমরা মনে হয় এই পর্যায়ে আমি নিজের একটা অভিজ্ঞতার কথা একটু বলতে চাই। অলরেডি আগের 2 পর্বে আমার নিজের বাসা বাড়ি এবং আশেপাশের কিছু এক্সপিরিয়েন্স আমি শেয়ার করেছি আপনাদের সাথে। তো তারই ধারাবাহিকতায় আরেকটা গল্প আজকে বলবো। এই গল্পটার সময় আমার বয়স খুব একটা বেশি না, আমি কলেজে পড়ি। যখনকার কথা বলছি তখন শীত, এবং ওই সময়টায় বাংলাদেশের শীতকাল এখনকার মতো ফাউল কিসিমের ছিল না যে 2 দিন 3 দিন শীত থাকবে আবার রোদ উঠবে, আপনি খুব স্টাইল করে পরার জন্য একটা জ্যাকেট বের করলেন, একটা মোটা সোয়েটার বের করলেন, পরের দিন দেখা গেল কড়কড়ে রোদ। তখনকার শীতগুলো আসলে এরকম হতো না। তখন শীত একটা বড় সময় ধরে থাকতো,
আপনারা বিভিন্ন গল্পে উপন্যাসে যে পড়ে থাকেন যে খুব আয়োজন করে মানুষ খেজুর গুড়ের পায়েস খেত, সকালবেলা হচ্ছে গাছ থেকে বের করা খেজুরের রস খেত এবং শীতকে খুব উপভোগ করা হতো। তো সেই তখনকার একটা সময়ের কথা আমি বলছি, যখন মাসখানেক ধরে তীব্র শীত থাকতো আর কি দেশে, এবং রাত্রেবেলা খুব আয়েশ করে কম্বল মুড়ি দিয়ে কিংবা ভারী লেপ বের করে আমরা ঘুমাতাম। সকালবেলা অনেক বেলা পর্যন্ত সূর্য উঠতো না, অন্ধকার কুয়াশা দিয়ে ভরা থাকতো। ওই রকম একটা শীতকালের কথা বলছি। আপনারা যারা ওরকম শীত দেখেছেন তারা ব্যাপারটাকে রিলেট করতে পারবেন। তো ওই সময় আমি যেই ঘরটায় থাকতাম সেই ঘরটার পাশ দিয়ে খুব চিকন একটা বারান্দা ছিল। বারান্দাটা আসলে এত সরু যে সেখান দিয়ে চাইলেই একসাথে দুজন মানুষ পাশাপাশি দাঁড়াতে পারবে না, একজন হেঁটে যাওয়া যায় আর কি। আমার ঘরের পাশ দিয়ে জানালার সাথে লাগানো একটা বারান্দা, এবং আমার ঘরের পাশেই আমাদের বাসার ড্রয়িং রুম ছিল, সেটার পাশে একটা বড় বারান্দা ছিল। একটা এল শেপ যদি ইমাজিন করে থাকেন, এলের শেষ মাথাটা যদি ড্রয়িং রুম হয় তাহলে এলের যে লম্বা অংশটা সেটা হচ্ছে আমার ঘর, এবং আমার ঘরের সাথে সংলগ্ন একটা চিকন বারান্দা, ড্রয়িং রুমের সাথে একটা বড় বারান্দা, এবং দুটো বারান্দা আবার একসাথে কানেক্টেড। আপনি যদি এই বারান্দা দিয়ে হাঁটা শুরু করেন আপনি ওই বারান্দা দিয়ে আসতে পারবেন। আচ্ছা, আমার ঘরে দুটো দরজা ছিল। একটা দরজা, যেই দরজা দিয়ে হচ্ছে মূল বাড়িতে যাতায়াত করা যায়, মানে ঘর সংলগ্ন দরজা যেটা কমন ডোর। আরেকটা দরজা ছিল যেটা খুললে ওই চিকন বারান্দাটায় যাওয়া যায়। এবং যেই ড্রয়িং রুমের কথা বলছি একইভাবে সেই ড্রয়িং রুমের দুটো দরজা ছিল। একটা হচ্ছে ঘরের সাথে সংলগ্ন, ড্রয়িং রুম থেকে আরেকটা ঘরে যাওয়ার জন্য আরেকটা দরজা ছিল যেটা খুললে ওই বড় বারান্দাতে যাওয়া যায়। শীতের রাতে সাধারণত আমরা কখনোই বারান্দার দরজা খোলা রাখতাম না, দুটো বারান্দার দরজাই বন্ধ থাকতো। আমার ঘরের বারান্দার দরজাও বন্ধ থাকতো, ওই ঘরের দরজাটাও বন্ধ থাকতো। তো কোনো এক রাতে, আগেই বলেছি আমি তখন কলেজে পড়তাম, এবং কলেজে পড়া অবস্থাতে আমরা মিউজিক করতাম। মার্কস আর আমি একসাথেও তখন মানে টুকটাক প্যাডে যাওয়া শুরু করেছি। দেখা যায় আমরা একটু গান বাজনা করছি আর কি, নিজেকে খুব বেশি ওভার এস্টিমেট করা যেটাকে বলে আর কি। তখন আমাদের স্বপ্ন ছিল যে আমরা রকস্টার হচ্ছি, আমরা হেভি মেটাল আর্টিস্ট হচ্ছি। তখন রকস্টারই ভাবতাম নিজেদের। ওই তো আর কি, মানে তখন আমাদের কাছে সরাসরি টার্গেট গোলস হচ্ছে যে আমরা আয়রন মেরেন হব, আমরা এরকম অনেক লম্বা চুল থাকবে, আমরা লেদার জ্যাকেট এন্ড হেভি বুটস পরে এরকম মনিটরের উপরে পা তুলে চিৎকার করে গান গাবো। ওই রকম একটা সময়কার কথা, এবং তখন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট খুব একটা সহজলভ্য ছিল না। কলেজের ক্লাসের শেষে আমার মনে আছে যে আমরা ওই দিন বেশ বড় একটা সময় প্যাড কোর্ট করি। তো করার পরে মার্কস ওই দিন ওর একটা বন্ধুর বাসায় থেকে যায়, এবং আমি সন্ধ্যার কিছুক্ষণ পরপর বাসায় ফিরি। ওই দিন প্রচণ্ড শীত, মানে শীতের চোটে শ্বাস নেওয়া যাচ্ছে না এমন একটা শীত। তো স্বাভাবিক অনেক সকালবেলা ক্লাস করতে বের হয়েছিলাম, এবং ওই প্যাড করে ক্লান্ত বাসায় ফিরে আমি সম্ভবত ওই মাগরিবের আজানের পরপর আমি কাপড় চোপড় চেঞ্জ করে, মানে খাওয়া দাওয়া না করে একদম ওই অবস্থাতেই বিছানায় শুই এবং ঘুমিয়ে যাই, ক্লান্তি থেকে যেটা হয় আর কি। আমার ঘুম ভাঙে, কখন অ্যাকচুয়ালি ঘুম ভাঙে এটা আমি মনে করতে পারছি না। হতে পারে রাত 10টা, হতে পারে 11টা, কিংবা হতে পারে রাত সন্ধ্যা 7:30, হয়তো 1.5 ঘন্টা ঘুমিয়েছি, আমার ঠিক সেটা খেয়াল ছিল না। আমি যখন উঠলাম, আমার ঘরের সাথে লাগানো যে চিকন বারান্দাটার কথা বলছি, এই বারান্দার ঘরের সাথে একটা জানালা আছে, একটা কাচের জানালা, 3 পাল্লার জানালা, পুরোনো বাড়ির জানালাগুলো যেরকম হতো আর কি, মোটা গ্রিল দেওয়া, টেনে খুলতে হয়। তো জানালাগুলো আমরা সাধারণত খুব একটা খুলতাম না। আমার যখন রাত্রেবেলা, আপনারা আগেও যেহেতু আমি আগের পর্বে নিজের বাসাবাড়ির কিছু ঘটনা শেয়ার করেছি, আমরা একটা যৌথ পরিবারের মতো সেট আপে থাকতাম। আমাদের যে পুরোনো বিল্ডিংটা, এটার 4 তলাতে আমার ছোট চাচারা থাকতেন, নিচতলাতে মার্কসরা থাকতো, পাশের ফ্ল্যাটেও হচ্ছে আমার আরেক চাচারা থাকেন। মোটামুটি আমাদের বাড়িতে আমরাই, ভাড়াটিয়া 2-3টা ফ্যামিলি আছে। যাই হোক, আমার এক চাচার ছোট্ট একটা ছেলে ছিল, ওর বয়স তখন 3 কি 4 হবে। ও তখন খুব দুষ্টুমি করে, অনেক কথাবার্তা বলে, দৌড়ঝাঁপ করে, আমাদের বাসায় এসে মাঝে মধ্যে খেলাধুলা করে। আমার চাচা চাচিরা যখন বাড়ির বাইরে যায় তখন একটা বেবি সিটিং এর দায়িত্ব মাঝে মধ্যে আমার কাঁধে এসে পড়ে, যেটাতে আমি খুবই বিরক্ত হতাম, কারণ আমি খুবই চঞ্চল প্রকৃতির ছিলাম। একটা শিশু বাচ্চাকে চোখের সামনে রেখে বেবি সিটিং করা, এটা আমারও পছন্দ ছিল না। তা মাঝে মধ্যে কোলে করে আবার মার্কসের কাছে রেখে আসতাম। মার্কস নিজের মতো করে ম্যানেজ করতো, দেখা যেত যে কান্নাকাটি করলে একটা থাপ্পড় দিচ্ছে, চুপ হয়ে যাচ্ছে। আমি আবার এটা করতে পারতাম না, কিন্তু চাইতাম মনে মনে সেটা। আচ্ছা, তো রাত্রেবেলা এরকম হঠাৎ করে আমার ঘুমটা ভাঙলো। আমি সঠিক সময়টা বলতে পারবো না, এবং আগেই বলেছি তখন তীব্র শীত। হঠাৎ করে আমি দেখলাম আমার ঘরের যে বারান্দাটা, ওই যে জানালাটার কথা একটু আগে বলেছি, কাচের জানালা, সেই কাচের জানালায় খুব
আলতো করে টোকা দেওয়ার একটা শব্দ হচ্ছে, ঠক 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 ঠক। খুব খেয়াল না করে শুনলে হয়তো ওটা শোনাও যেত না, এবং সম্ভবত সেই টোকা দেওয়ার শব্দটা শুনে আমার ঘুমটা ভাঙলো। প্রথমে আমি খুব একটা গা করলাম না, খুব টায়ার্ড ছিলাম, আমি আবার চোখ বন্ধ করে ঘুমিয়ে যাচ্ছি, এরকম একটা অবস্থা। আস্তে আস্তে দেখি টোকার শব্দটা বেড়ে যাচ্ছে এবং খুব একটা ছন্দময় গতিতে টোকা পড়ছে, ঠক 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 করে। সেটার সাথে একটা চিকন একটা কণ্ঠস্বর। তখন আমার মনে হলো, আচ্ছা জানালায় কেউ টোকা দিচ্ছে, বারান্দায় কে? আমি আমার ঘরের দরজা খুলে দিই। আস্তে করে পর্দাটা সরালাম, সরিয়ে দেখি আমার যে কাজিনটার কথা বলছি, আমাদের ছোট ভাইটা, আমার চাচাতো ভাই, ওই বারান্দায় দাঁড়ানো। শুরুতেই আমি একটা ধাক্কা খেলাম। আচ্ছা, আমি তো ঘুমাচ্ছিলাম, ওকে হয়তো এই বেবি সিটিং পারপাসে রেখে যাওয়া হয়েছে, আমার তো হুশ টুস নাই, ছোট একটা বাচ্চা শীতের মধ্যে এখনই তো ঠান্ডা লাগাবে, পরে তো আমার চাচা চাচি কিংবা আম্মু আমার সাথে এসে চিৎকার করবে যে একটা বাচ্চার দিকেও খেয়াল রাখতে পারি না। আমি উঠতে যাচ্ছি, আচ্ছা ওকে আমি ঘরের মধ্যে নেই। ঠিক তখন আমি দেখলাম যে ও মুখটা কাঁচের জানালার সাথে একদম লেপ্টে রাখা এবং হাত দুটো ওই কাঁচের জানালার সাথে লাগানো। মানে ব্যাপারটা আসলে আপনারা কিভাবে বললে বুঝবেন আমি বুঝিয়ে বলতে পারছি না। ধরেন একটা কাঁচের গ্লাসে কেউ একজন নাক মুখ সহ দুটো হাত দিয়ে একদম আটকে আছে, দেখে মনে হচ্ছে যে একদম টিকটিকি যখন হাঁটে যেরকম দেখে মনে হয় একটা গ্লুড এফেক্ট, ঠিক বাচ্চাটা ওভাবেই ওর নাক মুখ চ্যাপ্টা হয়ে লেগে আছে এবং চোখ দুটো জলজল করছে। বারান্দাটা অন্ধকার ছিল, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে ওকে খুব স্পষ্ট একটা অবয়ব দেখা যাচ্ছে আমার ঘরের পাশে। আমি দরজা খুলে দেওয়ার ওকে জিজ্ঞেস করলাম, তুমি বারান্দায় কেন, আসো আসো। আমি দেখি ও কথা বলছে না, হাত ঠিক একইভাবে এবং চোখের পলকও পড়ছে না। এবং তখনও আমার কাছে মনে হচ্ছিল ঠান্ডার চোটে বোধহয় জমে গেছে, কথা বলতে পারতেছে না। আমি জানলাটা, আমার ঘরের দরজাটা খুলতে যাবো, আমি উঠলাম, লেপ সরে আমি নামতে যাচ্ছি, তখন কি মনে করার জন্য আমি ঘড়ির দিকে তাকালাম এবং ঘড়ির দিকে তাকে আবিষ্কার করলাম তখন রাত 3:30 বাজে। ঘড়িতে সময় দেখা মাত্র আমার মাথায় চিন্তা হলো, রাত 3:30টার সময় নিশ্চয়ই আমার ছোট্ট চাচাতো ভাইকে আমার রুমের বারান্দায় কেউ রাখবেন। এবং তৎক্ষণাৎ আমি যেটা করলাম, একদম ইনস্ট্যান্ট রিফ্লেক্সে যেটা হয়, আমার ঘর থেকে বেরিয়ে আমি দরজাটা না খুলে আমি সরাসরি আমার ড্রয়িং রুমে চলে গেলাম। গিয়ে দেখলাম ওই দরজাটা ভেতর থেকে বন্ধ করা। তো যেহেতু আমি আগেই বলেছি যে এই বারান্দা দিয়ে ওই বারান্দায় আসা সম্ভব হয়, এবং ওই বারান্দার দরজাও ভেতর থেকে বন্ধ করা, আমার ঘরের বারান্দার দরজাটাও ভেতর থেকে বন্ধ করা, এবং অ্যাজ ইউজুয়াল আমার ঘরের দরজাটাও লক করা। তো ওই পিচ্চিটার আসলে কোনোভাবেই বারান্দা দিয়ে ঢোকা সম্ভব না, কারণ আমার বাবা মাও তখন ঘুমাচ্ছে এবং খুবই সঙ্গত কারণেই রাত 3:30টার সময় ওই বারান্দায় আসবে না। এবং তখন আমি আমার ঘর এবং ড্রয়িং রুমের মাঝামাঝি একটা জায়গায় আমার মনে হলো যে আমার হাত পা ফ্লোরের সাথে পুরো আটকে গেছে, আমি নড়তে পারতেছি না, এবং শীত তো এমনিতেই বেশি ছিল, আমার মনে হচ্ছিল যে আমি জমে যাচ্ছি, আমার পুরো ঘরের চারদিকে খড়খড় খড়খড় করে মানে ক্রিস্টালাইজড বরফের মতো হয়ে যাচ্ছে। ঠিক ওই অবস্থায় আমি আবিষ্কার করলাম যে বাচ্চাটা আস্তে করে একটা হাত তখনও কাচের সাথে লাগানো, আরেকটা হাত তুলে আমাকে ইশারা করছে, দেখাচ্ছে যে বারান্দার দরজাটা খুলে দাও, আমি ভেতরে আসতে চাই। আমি কোনো কথা বলতে পারছিলাম না, এবং আমি দাঁড়াবো নাকি বসবো নাকি দরজার ছিটকিনির কাছাকাছি যাব, এটা আমি তখনও মনস্থির করতে পারছি না, কারণ আমার তখন কোনো ডিসিশন নেওয়ার মতো ক্ষমতা নেই। এবং বাচ্চাটা অনবরত টোকা দিচ্ছে, এবং টোকা দিতে দিতে একসময় যেটা হলো যে একটা দুটো যে টোকার সাউন্ড ছিল সেটা প্রকট আকার ধারণ করলো। মনে হচ্ছিল যে জানালার কাঁচ ভেঙে ভেতরে ঢুকে যাবে। প্রচণ্ড জোরে শব্দ হওয়া শুরু হলো, এবং এই শব্দের সাথে সাথে আমি দেখলাম আমার আলমারি কেঁপে উঠছে, ঘর কাঁপছে এবং ভূমিকম্প হচ্ছে। তো ঠিক ওই সময় বোধহয় আমার খানিকটা কলাপস করার মতোই অবস্থা, এবং সবকিছু যখন কাঁপছে আমার মনে হচ্ছে ছাদ ভেঙে পড়বে, আলমারি ভেঙে পড়বে। আমি দেখি ও তখন হাসতে শুরু করেছে। আমি হাসির আওয়াজটা পাচ্ছি না কাচের ওপাশ থেকে, কিন্তু আমি দেখছি ও ভয়ঙ্করভাবে হাসছে, এবং টোকার শব্দ আরও বাড়ছে, এখন সবকিছু ভেঙে পড়ে যাবে, তীব্রভাবে ঘর কাঁপছে। এই অবস্থায় আমি দেখলাম যে আমার বাবা মা চিৎকার করতে করতে আসলো আমাকে ডাকতে ডাকতে, এসে আমাকে বললো যে ভূমিকম্প হচ্ছে, তোমরা ঘর থেকে কোথায়, কে কোথায়, সবাই মানে দৌড় দিয়ে বের হয়ে যাওয়ার মতো একটা অবস্থা। আমার বাবা মা ঘরে আসার পরে তখন দেখা গেল যে আসলে ওই বারান্দায় কেউ নাই, এবং আমি জানলাম যে এখনকার দিনের মতো তো তখন আসলে ফেসবুক ছিল না, যেটা ভূমিকম্প হলে আপনি 2 সেকেন্ডের মধ্যে ফেসবুকে দেখতে পাবেন যে এত মাত্রা ভূমিকম্প। কিন্তু আমরা পুরো বাড়ি তখন টের পেয়েছিলাম যে একটা ভূমিকম্প হচ্ছে, এবং ওই ভূমিকম্পের মধ্যে দিয়ে হচ্ছে বারান্দায় যে জিনিসটা ছিল কিংবা যেটা দেখছিলাম
সবাই আসার পরে ওই জিনিসটা হঠাৎ করে রাতারাতি নাই হয়ে যায়, তাৎক্ষণিকভাবেই নাই হয়ে যায়, এবং এর মাধ্যমেই আসলে অভিজ্ঞতাটার ইতি ঘটে। পরবর্তীতে যদিও এটার কারো কাছে শেয়ার করা হয়নি, মার্কসের সাথে বলেছিলাম, মার্কস পাত্তা দেয়নি, ও কখনোই পাত্তা দেয় না। তো এটা আমাকে বলছিল আগে এটা। এবং মার্কস বোধ হয় এই গল্পটা বলার পরে আমার ওই কাজিন কারেক্টটা থাপ্পড় দিয়ে আসছিল, ওই রাত্রে হলে বাইরে ঘোরাঘুরি করছ, ও কিছুই বোঝে নাই, কারণ স্বাভাবিক ওই সময় নাক ডেকে ঘুমাচ্ছে। আচ্ছা, আমি একটা জিনিস বলতে চাই আর কি, এটা মানে প্রায় ভুলে গেছিলাম, মানে আজকে যেই ঘটনাগুলো বলতেছি একটাও আমার মানে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স না, মানে সবগুলাই সেকেন্ড হ্যান্ড এক্সপিরিয়েন্স। তো এই ঘটনার সূত্রপাত হচ্ছে যেখান থেকে, আমার এক ফ্রেন্ড, ওর নাম হচ্ছে রাসেল। তো রাসেলরা হচ্ছে একটা বাসায় প্রায় 25 বছর ছিল, একটা বাসায়, এটা মালিবাগের দিকের একটা বাসা, মানে মালিবাগের আশেপাশের এলাকার মধ্যে একটা বাসা আর কি। তো ভালো কথা, ওরা 25 বছর পর যেটা হয় যে ওরা নিজেদের একটা ফ্ল্যাট কিনে ওই ফ্ল্যাটের মধ্যে শিফট হবে, এরকম একটা অবস্থার মধ্যে যেটা হলো যে ওর বাবা মা হচ্ছে ওই ফ্ল্যাটটাতে গিয়ে উঠলো, আর যেহেতু 25 বছর ছিল আর ওরা 2টা ফ্লোর নিয়ে থাকতো, ওদের অনেক আসবাবপত্র হচ্ছে ওই বাসায়, তো ওরা হচ্ছে একটু একটু করে শিফট করতেছিল, আর যেহেতু ওই নতুন ফ্ল্যাটটা তো রেনোভেশনের কাজ হচ্ছে, এই একটা অবস্থা। তো এইখানে যে অবস্থা, মানে হঠাৎ করে যেটা হলো আর কি, যে যেহেতু ওর বাবা মা নতুন ফ্ল্যাটে চলে গেছে এবং আমার বন্ধু রাসেল ও যেহেতু একা বাসাটায় থাকতেছে, মানে যে আগে কখনোই ওই বাসাটা একা থাকতে হয়নি ওর কখনো, মানে সবসময় কেউ না কেউ থাকতো, ও হঠাৎ একটা স্বপ্ন দেখা শুরু করলো। তার স্বপ্নটা হচ্ছে অনেকটা এরকম যে স্বপ্নের মধ্যে ওকে কেউ বলতেছে যে, মানে প্রথম দিন যেটা হলো আর কি, যে প্রথম দিন যে ওই স্বপ্নটা দেখো, স্বপ্নের মধ্যে একজনকে বলতেছে যে আমি তোমাদের বাসায় আসতেছি, তোমরা রেডি থেকো আর কি, এরকম। তো যাই হোক, ওই স্বপ্নটা দেখে ভুলে গেছে, সকালবেলা উঠে মনেও নেই যে কি হচ্ছে না হচ্ছে, পাত্তাও দেয় নাই বিশেষ একটা। তো দ্বিতীয় স্বপ্ন দেখার পর আর কি আসলে বেসিক্যালি ওর প্রথম স্বপ্নটা মনে পড়ে যে আমি গতকাল এরকম একটা কিছু দেখছি আর কি। ও যেটা দেখে যে ওদের মানে এককালে যেটা ছিল আর কি, সবার বাসার ওই যে গেট তালা দেওয়া থাকতো, আর বাইরে হচ্ছে কলিং বেল থাকতো, উপর থেকে চাবি ফেলতে হতো আর কি। এটা এক সময় মানে অনেক দেখা যেত, এখন আর হয়তো ওরকম ভাবে দেখা যায় না আর কি। তো ওই মানে যে যেটাকে কলাপসিবল গেট বলে, ওই গেটের সামনে হচ্ছে একটা লোক, এটা হচ্ছে সম্পূর্ণ খালি গায়ে, পরনে হচ্ছে একটা লুঙ্গি, পিঠে পশম আছে, মুখে হচ্ছে বসন্তের দাগ, এরকম একটা লোক। সে বাসার নিচে এসে বলতেছে যে আমি কিন্তু অমুক দিন মানে তোমাদের বাসায় ময়লা খেতে আসবো, এরকম একটা কথা আর কি স্বপ্নে দেখছে। এটা দেখার পর ওই স্বপ্নটা আর কি খুব ডিস্টার্বিং ছিল আর কি, মানে ও বেশ ভয় পাইছে। তো এইটা নিয়ে হচ্ছে যেদিনকে এই স্বপ্নটা দেখছে, পরদিন আর কি আমার সাথে বলছে যে আমি তো এরকম একটা স্বপ্ন দেখছি। এটা শুনে সচরাচর যেটা হয়, আমি তো খুব এক্সাইটেড হয়ে গেছি, কারণ এই ধরনের স্বপ্ন শুনলেই আমার তো অনেক আজগুবি টাইপের মানে গল্পের প্লট আসে যে এটা নিয়ে একটা কিছু লেখা যাবে এরকম। তা আমি ওরা আবার ওকে বলছি কি যে এই তুই যদি আবার দেখিস আমরা কিন্তু অবশ্যই জানাইস, ভুলিস না, মানে বাড়ির পাশে ডায়েরি নিয়ে লাগবি, মানে এটার যদি কোনো কন্টিনিউশন হয় অবশ্যই জানাবি আর কি। তো এরপর যেটা হলো যে ওই শব্দটা রিপিটেডলি দেখতে থাকলো যে এই টাইপের একটা লোক যে হচ্ছে মানে ওকে বলতেছে আমি কিন্তু তোদের বাসায় ময়লা খেতে আসতেছি। তো এই জিনিসটা ওকে বেশ ভয় লাগায় দেয় আর কি। তো এর মাঝখানে ও হচ্ছে একদিন আমাদের বাসায়ও থাকে রাতে। আর আরেকটা জিনিস তখন আমাকে যেটা খুব বিরক্ত করে, তখন হচ্ছে আমি রাত জেগে হচ্ছে গান লিখতাম, গান কম্পোজ করতাম। আমার খুব বিরক্ত লাগছে যে আমার বন্ধু সব বাসায়, তখন আমার একটা অ্যালবাম রেকর্ডিং এর কাজও চলতেছে। তা আমি যেটা বললাম যে ঠিক আছে আমরা হচ্ছে পরের দিন তোর বাসায় থাকবো। তো বললো যে না থাকিস না, আমার ওই বাসায় থাকতে ভয় লাগে। এবং স্যার ব্যাপার না, আমরা হচ্ছে মানে আমরা কয়েকটা ফ্রেন্ডের কথা বললাম আর কি, যে আমরা ওকেও নিয়ে আসবো। তবে আনফর্চুনেটলি যেটা হয়েছে যে কেউই আসতে পারেনি আর কি, মানে যেদিনকে আমরা ওই বাসায় থাকতে গেলাম আমি আর রাসেলে ছিলাম। তো রাসেলের ওই স্বপ্নটা দেখার পর যেটা সমস্যা হয়েছে যে ও রাতে ঘুমাইতে ভয় পায়, মানে পরপর রিপিটেডলি এক সপ্তাহ দেখার পর রাতে ঘুম আসে না আর কি। 3টার দিকে আমরা হচ্ছে হঠাৎ ছাদে উঠি। ছাদে উঠছি, ভালো কথা, মানে সিগারেট নিয়ে উঠছি, ছাদের এক চিপাইকে সিগারেট খাচ্ছি, গান বাজনা হালকা পাতলা করতেছে, ওরকম লাউড কিছু না। তো ওদের বাসার পাশেই হচ্ছে ওই যে একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এর কাজ চলতেছে, মাঝখানে একটা ছোট রাস্তা আর কি, মানে 2টা রিক্সা পাশাপাশি ঢুকতে পারেন এরকম একটা রাস্তা আর কি। এর মাঝখানে আবার ওই যে ইট বালু ফালানো আর কি। হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, তো ওই পাশে হচ্ছে একটা মানে ওই যে কি বলবো, এটা একটা মানে সরু একটা ড্রেনের মতো, নালার মতো, ওইখানে প্রচুর ময়লা টলা জমে আছে, এরকম একটা রাস্তা। তা আমরা ওই যে রেলিং এর কাছে গিয়ে ওই যে হয় না যে হাতে ভর দিক টুবু হয়ে থাকে সিগারেট খাচ্ছে, এরকম একটা অবস্থা। তা ওই সময় মানে আমরা দুইজনই একসাথে একটা ঘটনা দেখি। মানে ঘটনাটা যেটা হচ্ছে যে আন্ডার কনস্ট্রাকশন একটা বিল্ডিং, ওটা তো মানে হচ্ছে 3 তলা পর্যন্ত হচ্ছে কমপ্লিট হচ্ছে, ছাদ ঢালাই দেওয়া আর কি, যে বাঁশ দিয়ে দেওয়া থাকে না এরকম। তো
ওই গলিটা একটু অন্ধকার, আর রাত 3টার মতো বাজে, ওরকম আলো নেই, স্ট্রিট লাইট আছে আর কি হালকা, আগে যেটা থাকতো সোডিয়াম বাতি আর কি, সোডিয়াম বাতিরা। ওইখান থেকে দেখলাম আমরা যেটা, যে প্রথমে আমি মানে যে দৃশ্যটা দেখে যেটা আমি ভাবছি যে ওটা একটা কুকুর, মানে আপনারা অনেকেই জানেন কুকুর নামে একটা ফ্যাসিনেশন আছে, আমার মানে কুকুর অনেক ভালো লাগে, কুকুর দেখলে আমি একটু অ্যালার্ট হয়ে যাই আর কি। তো তখন হঠাৎ আমি যেটা রাসেলটাকে বললাম, এই রাসেল এত বড় কুত্তা, তো ও দেখলাম অবাক হয়ে গেছে, ও আমাকে হঠাৎ খামচায় ধরছে, ও বলছে কি এটা কুকুর না, তা আমি ওর সাথে বলছি কি বলছ কুকুর না। তো তখন আমি আরো কিছুক্ষণ দেখার পর যেটা দেখলাম, এটা আসলে মানে কুকুর এত বড় হইতে পারে না। আমি যেটা দেখলাম যে কাইন্ড অফ মানুষের মতো একটা জিনিস, ওই আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এর নিচতলা যেটা, মানে যেখানে ওই যে অনেক কিছু মানে গার্বেজ আছে আশপাশে, তারপরে যে রড ইয়া করা, ওখান থেকে হামাগুড়ি দিয়ে বের হচ্ছে, এবং সে হামাগুড়ি দিয়ে অলমোস্ট আমি যেটা বলবো যে প্রায় 20-25 ফিট রাস্তা এইভাবে হামাগুড়ি দিয়ে আসতেছে, এবং আমি মানে মোটামুটি স্ট্যান্ড দেখে যে এটা কি হইতেছে, এটা কি মানে। এবং আমি যেটা দেখলাম যে এক পাশে যে গাদা করে রাখা ময়লা, ওটার মধ্যে মুখ ঢুকায় সে মানে মানে আমি তো উপর থেকে তো বোঝা যায় না, মানে পরিষ্কার যেটা বোঝা গেল যে ময়লা খাচ্ছে। ওই সময় এরকম ভয় পাইলাম যে আমার বন্ধু কদিন ধরে স্বপ্ন দেখতেছে, কেউ একজন বলতেছে আমি তোর বাসায় ময়লা খাইতে আসবো, এবং এরকম একটা সিন দেখলাম, মানে এটা আমি এখন পর্যন্ত এটা আমি হজম করতে পারিনি আজ পর্যন্ত, যেটা আসলে কি হলো, এটা খুবই জঘন্য একটা এক্সপেরিয়েন্স, এবং এই জিনিসটাই বা কি মানে আজ, এবং এমন না যে ধরেন ওই এলাকার মধ্যে মানে ওই গলিটার মধ্যে এরকম ভৌতিক কারবার হয়, বা ওই যে ওরা যে বাসাটা 25 বছর ধরে আসে, এই বাসায় কোনো ভৌতিক জিনিসপত্র হচ্ছে, কখনোই না। মানে অল অফ এ সাডেন আমার বন্ধু দেখলো যে প্রথম দিন কাউকে চেহারা দেখলো না, যে কেউ একজন বলতেছে আমি তোমাদের বাসায় ময়লা খেতে আসবো, পরদিন দেখলো যে বাসার কলাপসিবল গেটের নিচে, এরকম রিপিটেডলি দেখলো, এবং দুজন একসাথে দেখলাম। মানে আমি আমার লাইফে কোনদিন এরকম ভয় পাইনি সেদিনকে যেরকম পাইছিলাম। আমাদের মধ্যে আমরা আফসার ব্রাদার্স প্রেজেন্স লয় ভাগছে এপিসোড 4 এর অলমোস্ট শেষ পর্যায়ে চলে এসেছি। ডক্টর এপিসোড 3 এপিসোড 3 আমি দেখছি যে ডক্টর শাও এবং ডক্টর এফ অনেক কুসকুস করতেছে, তারা বোধহয় কিছু বলতে চায়। তুমি এগুলা বললে যে তোমার যারা একনিষ্ঠ নারী ভক্তরা আছে, ওরা মনে করে যে আমি হচ্ছে তোমার মুখ ঠেসে ধরে নিজে কথা বলি। আমি আসলে কাউকে কিছু বাধা দিচ্ছি না, মার্কসকে আজকে মুক্ত স্বাধীনভাবে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে। আচ্ছা, আমরা আসলেই শেষের দিকে চলে এসেছি। হন্টেড হাউস, হানাবাড়ি, ফ্যান্টম এনকাউন্টার আসলে এত বড় টপিক যে এটা একদিনে কোনোভাবেই গুছিয়ে বলা সম্ভব না। ইভেন আগের দুটো এপিসোডে আমরা টুকটাক এইগুলো নিয়ে আলাপ করেছি, পরবর্তীতেও হন্টেড হাউস নিয়ে আসলে র্যান্ডম এপিসোড আসতে থাকবেই। যেমন আজকেই সময় পেলে আমি বিখ্যাত 6টা হন্টেড হাউস নিয়ে আলাপ করতে চেয়েছিলাম, তো যেহেতু আজকে সম্ভব হচ্ছে না, এবং আমার মনে হয় এটা নিয়ে এন্টার একটা এপিসোড করতে হবে, আমি জাস্ট আপনাদের সুবিধার্থে এই 6টার নাম বলে রাখছি। আপনারা চাইলে এগুলো নিয়ে ইন্টারনেটে ঘাটাঘাটি করতে পারেন, আর যদি না চান ভবিষ্যতে তো এটা নিয়ে আমরা আলাপ করবই। জাস্ট খুব তাড়াতাড়ি করে নামগুলো বলে যাচ্ছি। একটা হচ্ছে ইংল্যান্ডের অ্যানশিয়েন্ট র্যাম ইন, একটা হচ্ছে আপনারা সবাই জানেন অ্যামিটিভিল হাউস, নিউ ইয়র্কের একটা বিখ্যাত জায়গা। একটা হচ্ছে ইংল্যান্ডের বর্লে রিক্টরি, অস্ট্রেলিয়ার মন্টে ক্রিস্টো হোমস্টেড, ক্যালিফোর্নিয়ার আরেকটা হাউস হচ্ছে উইনচেস্টার মিস্ট্রি হাউস, অ্যান্ড ফ্রান্সের সেতু দ্য ব্রিসাট। এই 6টা পৃথিবীর সবচেয়ে বিখ্যাত হন্টেড হাউসের এক্সপিরিয়েন্স নেই, কি হলো, কিভাবে এটা পরবর্তীতে এই রিয়েল লাইফ ইভেন্টটা নানাভাবে লিটারেচারকে ইনফ্লুয়েন্স করলো, এবং সেখানকার বাসিন্দাদের সাথে আসলে কি ঘটেছিল, এটা নিয়ে আমরা পরবর্তীতে একটা বিস্তারিত এপিসোড করব। এই 6টা বাড়ির গল্প, এবং তার সাথে প্রাসঙ্গিকভাবেই আমাদের দেশীয় অনেক হানাবাড়ির গল্প চলে আসবে। আমাদের ঘুরে ফিরে আপনারাও আমাদেরকে মেইল করছেন, নিজেদের অভিজ্ঞতার কথা বলছেন, সেগুলো সব কিছু মিলে হানাবাড়ির আরেকটা এপিসোড আমাদের হাতে আসবে সামনে। এবং আজকের এপিসোডটার আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আমি ডক্টর শাওকে অনুরোধ করব এই সামগ্রিক ভৌতিক অভিজ্ঞতা যে হানাবাড়ি সংক্রান্ত, নিজের কোনো আরেকটা ছোট্ট অভিজ্ঞতা দিয়ে আজকের এপিসোডটা শেষ করার। আচ্ছা, ঠিক আছে। মানে ঘটনা তো আসলে লাইফে অনেক রকমের ঘটে গেছে, তো এখন ওইগুলো নিয়ে বলতে গেলে আরো অনেক এপিসোড লাগবে আমাদের। তো আমি একদম ছোট একটা ঘটনা বলি, হানাবাড়ি বা এই রিলেটেড না, আমার সাথে আরেকটা ছোট একটা ঘটনা হয়েছিল যে একটু আগে বলছিল ডক্টর এফ, যে গ্রামের ইয়েতে আমার মনে পড়লো আর কি। এটা বেশ অনেক বছর আগে আমরা আমার এক চাচাতো ভাইয়ের বিয়েতে আমরা গ্রামে গিয়েছিলাম। তো গ্রামের চাচাতো ভাই রাইট, হ্যাঁ আসলে গ্রামের চাচাতো ভাই। তো আলটিমেটলি গিয়েছিলাম ওইখানে, যেটা গ্রামের ইয়েতে, তো যেটা হচ্ছিল আগে যেটা হয় যে আমাদের এখানে রাত 8টা 9টা 10টা আসলে কিছুই না, রাত 1টা মানে ঢাকা শহরে যেটা রাত 3টাও কিছু না। তো গ্রামে তো রাত 8টা মানে একদম যদি ভিতরের দিকের গ্রাম হয় যেটা আমরা বলি আর কি, 8টা 9টা মানে তো একদম ওরা একেবারে সবকিছু খাওয়া দাওয়া করে ঘুমে চলে যায় আর কি, যত তাড়াতাড়ি ঘুমানো যায় আর কি।
তো আমার সাথে যেটা হয়েছিল, আমি আর আমার এক কাজিন গ্রামের একদম বাজারে রাত 10টা পর্যন্ত গল্প টল্প করে ব্যাক করেছি। হাঁটতে হাঁটতে যেটা হয় যে হাসাহাসি করতেছি, অনেক করতেছি। তো রাস্তায় মাঝে মধ্যে যে কারোর সাথে দেখা হলে যে বয়স্ক মানুষ যারা থাকে তারা কয়েকবার বলছে রাত্রেবেলা তো জোরে হাসাহাসি করা উচিত, হ্যাঁ এত রাতে বাইরে কি বাসায় যান, এরকম বাসায় যাও তাড়াতাড়ি এরকম। তো যেটা হচ্ছে স্বাভাবিকভাবে পুরো ফ্যামিলি নিয়ে গেলে যেটা হয়, এক বাসায় জায়গা না হলে আমরা দেখা যায় যে গ্রামের চাচাতো ভাইদের বাসায় থাকা যেটা হয় আর কি, ওরকম আমার ওই কাজিন আর আমি হচ্ছিল রাত্রেবেলা এরকম একজনের বাসায় থাকবো। গ্রামের বাসার এগুলা কিরকম থাকে যে বাসা ঘরের সামনে একটু ছোট বারান্দার মতো থাকে, তারপর হচ্ছিল সামনে উঠান, তারপরে আরেকটু সামনে গেলে হয়তো যে ক্ষেত যেটা আমরা বলি আর কি, জমি ইয়ের যেটা থাকে। তো আমরা রাত্রেবেলা ওরকম বেশ অনেকক্ষণ ধরে উঠানে বসে গল্প টল্প করে ঘুমাতে যাবো। এখন স্বাভাবিকভাবে যেটা হচ্ছিল, আমাদের ওই বাসার পিছনে হচ্ছিল চাপকল যেটা আমরা বলি, টিউবওয়েল। ওখানে রাত্রেবেলা আমরা ভাবছি যে একটু হাত মুখ ধুয়ে নিয়ে তারপর শুয়ে পড়বো তাড়াতাড়ি। তখন বাজে কত 12:30 একটা বেজে গেছে, কোন একটার মতো বাজে। তো ওই টিউবওয়েলটা যেখানে পিছনের দিকে ওইখানে আবার একটু ঝোপঝাড় বেশি, 2টা মানে আম গাছ ছিল আর একটা দেবদারু গাছ ছিল। তো আমি আর আমার ওই কাজিন ভাই আমরা ওই যখন ওই হাত মুখ ধুতে গেছি, আমি ফার্স্টে টিউবওয়েলে করে দিচ্ছি, ভাইয়া হাত মুখ ধুচ্ছে, আবার ওটার বিভিন্ন জিনিস নিয়ে আমরা জোরে জোরে কথা বলতেছি, হাসাহাসি করতেছি এবং ভালো লাগতেছে। রাত্রেবেলা টিউবওয়েলের পানি খুব আরাম লাগে, সত্যি কথা যেটা, মানে মনে হয় যে ওখানে বসে পড়ি, আমাকে গোসল করাই দেখে এরকম একটা অবস্থা। তো কোন দিক দিয়ে যে সময় প্রায় ঘন্টাখানেক চলে গেছে ও আর আমি কিন্তু টের পাইনি। মানে আমরা হাসাহাসি করতেছি জোরে জোরে, একজন আরেকজনের সাথে দুষ্টামি করতেছি, ফাইজলামি করতেছি। তো পরে যখন আমরা রুমে গেছি, দরজা অলরেডি বন্ধ করে দিছি, শুয়ে পড়বো, হঠাৎ করে মনে হলো বাইরের থেকে কেউ আমাকে ডাকলো, ধরো ডক্টর সাউ, ভাই একটু বাইরে আসো তো একবার। আমার ভাই কিন্তু অলরেডি তখন শুয়ে পড়তেছে। আমি ওটা শুনে কিছুক্ষণ একটু মানে ফার্স্ট একটু কনফিউজ যে কে ডাক দিল, এবং ঘড়িতে তখন মোটামুটি রাত 2:30টার মতো বাজে, পুরা গ্রাম তো ঘুম। ফার্স্ট একটু কনফিউজ, পরে আবার মনে হলো আমি হয়তো বা ভুল শুনছি। আমি যেটা করছি, দরজাটা খুলছি, দরজা খুলে উঠানে যাইনি, আমি হচ্ছিল বারান্দায় যেয়ে ডানে দেখলাম, বামে দেখলাম, সামনে দেখলাম, পুরা খালি, কেউ নেই। আচ্ছা। তো উঠান একদম মানে একটা মানুষ, কাকপক্ষী কিচ্ছু নাই, ঠিক আছে। তা আমার কাছে মনে হয়েছে যে না, তাহলে আমি ভুল শুনছি, এটা হতেই পারে। আমি দরজা লাগিয়ে যখন বিছানায় ঢুকতেছি, তখন আমাকে ভাই বলতেছে আমার যে কে ডাক দিল। আমি বললাম ভাইয়া তুমি শুনছো? হ্যাঁ। কি শুনছো? বলে যে তোর নাম ধরে ডাক দিয়ে বললো, ভাই একটু শোনেন তো। আলটিমেটলি জানি না কে ডাক দিছে, এবং কারো এরকমই হয় না ঢাকা শহর থেকে মানে বেড়াতে আসছে রাত 3টার সময় যে আমি ভয় দেখাবো, তা আলটিমেটলি আমি জানি না। এবং এটা একদম স্পষ্ট ছিল যে আমি একা শুনলে ধরে নিতাম যে ওটা আমার হ্যালুসিনেশন হয়েছে, অডিটরি। কিন্তু ভাইয়া পুরো স্পষ্ট, আমি যে 3টা মানে শুনছি, অমুক ভাই একটু শোনেন তো, পুরো এই জিনিসটাই শুনছে। এবং ভাই আমাকে যেটা বললো যে তুই কি পুরোপুরি বাইরে গিয়েছিলাম, না আমি উঠান পর্যন্ত যাই নাই, আমি জাস্ট বারান্দা পর্যন্ত গেছি। তো পরবর্তীতে যেটা শুনলাম, এরকম নাকি মাঝে মধ্যে এরকম ডাক দেয় এবং নাম ধরে, এবং একবারই ডাকে। আচ্ছা আচ্ছা। এবং ওইটাতে তুমি যদি সাড়া দিয়ে বের হও, এবং এটা তুমি যদি বাসার মানে ঘরের একেবারে বাইরে চলে যাও, দেন তোমার কি হবে এটা মানে আল্লাহ জানে খেলে, ঠিক আছে। এরকম হয়েছে আমাদের ওই এলাকাতেই হয়েছে, যেরকম ডাক দিছে বের হয়েছে, মোটামুটি প্রায় 3-4 কিলো দূরে শ্মশান ঘাটের একটা পুরানো ইয়ের ভিতর তাকে পরের দিন সকালে মাথা মানে মাটির নিচে ঢোকানো অবস্থায় মারা গেছে আর কি। আচ্ছা। আলটিমেটলি ওইটার এখন পর্যন্ত আমি জানি না সেদিন যদি আমি রুমের থেকে পুরোপুরি বের হয়ে যেতাম, আজকে তোমাদের সাথে পডকাস্টে আসতে পারতাম কিনা। আচ্ছা। হতে পারতো যে ওইটাই আমার শেষ রাত। তো এরকম হয় আর কি। তো এখন আকাশ ভরা রঙ হয়ে যেতে পারে, আকাশ ভরা রঙ হয়ে যেত আর কি। ওকে, এইটাই। আচ্ছা, তো আজকে আমরা শেষ হয়ে যাচ্ছে আমাদের আফসার ব্রাদার্স প্রেজেন্টস লয় ভাগছে, এবং আজকের এপিসোডে যেহেতু আজকে আফসার ব্রাদার্স প্রেজেন্টস লয় ভাগছে এপিসোড, টাকাটা যেহেতু হালাল করতে হবে, আমাদের আজকের স্পন্সর আফসার ব্রাদার্স, দেশের একটি স্বনামধন্য প্রকাশনী ও বহুদিন অনেক পুরনো ঐতিহ্যবাহী প্রকাশনী। যেহেতু আমাদের পডকাস্টের থিম হচ্ছে হরর, আফসার ব্রাদার্স থেকে প্রকাশিত আমাদের ব্যক্তিগত পছন্দের এবং প্রকাশিত কিছু হরর বইয়ের কয়েকটা ছোট্ট রেকমেন্ডেশন দিয়ে যাই শেষে। আপনারা সবাই জানেন হুমায়ুন আহমেদের মিসির আলী চরিত্রকে নিয়ে একটা খুবই ভালো বই আছে, বইটার নাম হচ্ছে ভয়। সেই বইটা আফসার ব্রাদার্স থেকে প্রকাশিত। অতি সম্প্রতি ভয়ের একটি নতুন
ইলাস্ট্রেটেড এডিশন বাজারে এসেছে আফসার ব্রাদার্সের পক্ষ থেকে, সেই বইটা আপনারা সংগ্রহ করতে পারেন। আরও কয়েকটা বইয়ের নাম যদি বলে দিতে চাই, হরর বিষয়ক আফসার ব্রাদার্সের কয়েকটি বই, আমি এক নাগারে তালিকা বলে যাচ্ছি। হুমায়ুন আহমেদের মিসির আলী চরিত্রকে নিয়ে ভয়, দুটো খুব ভালো গল্প সংকলন আছে, একটার নাম হচ্ছে অতীন্দ্রিয় আর একটার নাম হচ্ছে অলৌকিক, বারোয়ারি গল্প সংকলন। দেশের অনেক সমসাময়িক লেখকের হরর গল্প এখানে স্থান পেয়েছে। এর পাশাপাশি তানজিম রহমানের একটি বই আছে বৃষ্টির দিন ভাড়া বেশি, জিন নিয়ে একটি বই আছে শাহরিয়ার খান শিহাবের সাহর, এবং ঠিক ভৌতিক নয় কিন্তু অতিপ্রাকৃতের মোড়কে একটি গল্প আছে ওয়াসি আহমেদের আখতারুজ্জামান একটু চা খেতে চান। আপাতত ভৌতিক বই হিসেবে অতিপ্রাকৃত সত্তা কিংবা গা ছমছমে অনুভূতি জাগানো কয়েকটা বইয়ের কথা বললাম। আপনারা যারা বই পড়তে পছন্দ করেন বইগুলো সংগ্রহ করবেন, পড়বেন। এবং বইগুলো সংগ্রহ করতে আপনারা রকমারিতে যেতে পারেন অথবা আফসার ব্রাদার্সের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। আমি আমাদের এই পডকাস্টের ডেসক্রিপশনে হচ্ছে আফসার ব্রাদার্সের পেজ লিঙ্ক এবং রকমারিতে তাদের যেই যেখানে বইগুলো পাওয়া যাবে ওই লিঙ্কটা আমি অ্যাড করে দিচ্ছি। এবং আফসার ব্রাদার্সের ইনবক্সে বই অর্ডার করার সময় দ্য সোবার পডকাস্ট কুপন কোডটি ব্যবহার করলে পাবেন এক্সট্রা 5% ডিসকাউন্ট। ওকে, শেষ হয়ে যাচ্ছে দ্য সোবার পডকাস্ট এর লয় ভাগছের এপিসোড কত? 3 লয় ভাগছের এপিসোড 3, যেটা স্পন্সার্ড বাই আফসার ব্রাদার্স। সবাই ভালো থাকবেন, ভয় পাবেন, আর কি করবে ভাই? ভয় বেশি বেশি পাবেন, কারণ ভয় মস্তিষ্ককে ভালো করে দেয়। ও মাই গড, আমি ভয় পেয়ে গেছিলাম। কিছু ভাবছিলাম। ও, একটা ইম্পর্টেন্ট কথা যেটা বলতে বারবার ভুলে যাচ্ছি, আমরা চাই আপনারা আপনাদের জীবনের ঘটনা শেয়ার করুন আমাদের সাথে। আপনাদের যে কোনো ভৌতিক অভিজ্ঞতা সরাসরি আপনাদের সাথে সম্পৃক্ত কিংবা কোনো বন্ধু, কোনো আত্মীয়, নিকট আত্মীয়র মুখে শোনা যে কোনো ভৌতিক অভিজ্ঞতা আমাদের জিমেইল thesoberpodcastdhaka@gmail.com আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনাদের নির্বাচিত অভিজ্ঞতা আমরা আমাদের পডকাস্টের মাধ্যমে আমাদের লিসেনারদের জন্য রিড আউট করব, এবং সুদূর কিংবা অদূর ভবিষ্যতে আপনাদের বাছাইকৃত এরকম অভিজ্ঞতার আলোকেই আপনাদেরকেও আমন্ত্রণ জানাবো আমাদের পডকাস্টের স্টুডিওতে। এবং আরেকটা জিনিস, এটা যে আপনাদের লিখেই পাঠাতে হবে তা না, আপনারা চাইলে ভয়েস রেকর্ডিংও পাঠাতে পারেন। যদি আমাদের ভালো লাগে আমরা পডকাস্টের মধ্যে কোথাও জিনিসটা অ্যাড করে দিব। তবে ইচ্ছা থাকলে এক্ষেত্রে কোনো উপায় হবে না, কারণ আপনারা সবাই জানেন সোবারের ফলোয়ারদের ইচ্ছার কোনো মূল্য নেই। না, এক্ষেত্রে মূল্য আছে। শেষ হয়ে যাচ্ছে আজকের এপিসোড। পরবর্তী এপিসোড আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, ভয় পাবেন, কারণ ভয় মস্তিষ্ককে ভালো করে দেয়। ধন্যবাদ। গুড নাইট এভরিওয়ান।